দেখো যে আমাদের কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় 6টা ক্লাস শেষ। আজকে হচ্ছে সপ্তম ক্লাস। সপ্তম ক্লাসে আমরা কর্মদক্ষতা নিয়ে আর পড়বো আর কি। তো এই করে ক্রেন হচ্ছে এই যে মনে করো যে এখানে বস্তু আছে, এই যে এই বস্তুটাকে তুলবে। যে বস্তুর ভর দেওয়া আছে কত কেজি, দেখো যে বস্তুর ভর দেওয়া আছে 450 কি 450 হচ্ছে কেজি। এই বস্তুটাকে সে হচ্ছে উপরে তুলবে। তো এখন এই যে এইটার ক্ষমতা দেওয়া আছে, দেখো 29,400 কত, 29,490 ওয়াট ক্ষমতা দেওয়া আছে। তাহলে এখানে তুমি কি কি জানো এই জায়গা থেকে? তাহলে এই জায়গা থেকে আমরা জানি যে পি এর ভ্যালু, পি ইকুয়াল টু 29,490 ওয়াট। এই যে এই ওয়াট দেওয়া আছে, এবং এখানে দেখো যে ক্রেন দ্বারা 450 কেজি ভরের, তাহলে কত কেজি ভরের কথা বলতেছে দেখো তো। এখানে বলা হচ্ছে তোমার 50 কেজি ভরের কথা, তাহলে 50 কেজি ভর, সরি 450 কেজি ভর কি করতেছে এখানে তুলতেছে। তাহলে এম ইকুয়াল টু কত কেজি, এম ইকুয়াল টু হচ্ছে 450 কেজি। আমাদেরকে বলতেছে কত দ্রুততায় তুলবে, মানে ভি ইকুয়াল টু হোয়াট না। তাহলে এই জায়গা থেকে আমরা কি জানি বলো, পি ইকুয়াল টু এফ ভি। এই সূত্র জানি না আমরা? পি ইকুয়াল টু কত জানি, পি ইকুয়াল টু এফ ভি, এটা তো জানি নাকি? তাহলে পি ইকুয়াল টু যদি এফ ভি লিখতে পারি, তাহলে এখান থেকে কি আসবে আমাদের, দেখো যে এফ ইকুয়াল টু তুমি আবার কত লিখতে পারবা, এম জি ভি। এটা গড় বেগ, যার কারণে আমাদের কি এটাকে ভি ড্যাশ দিতেছি আমরা। গড় বেগ কোনটা, আমরা যেগুলো আগে আগে হচ্ছে এই যে 9-10 ম্যাথ করতাম না, বি ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ হচ্ছে কত, 2 × টি, 2। এইটা এই যে এটা লিখতে পারতাম না, তাহলে এইটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে গড় বেগ। তাহলে এই জায়গা থেকে দেখো এই যে এই গড় বেগটাই হচ্ছে এটা, তাহলে পি ইকুয়াল টু এটা লিখতে পারলাম আমরা। তাহলে এই জায়গা থেকে ভি ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, পি ভাগ কত, দেখো পি ভাগ এম জি। তাহলে এখানে আমরা লিখতে পারবো কত, 29,490 ভাগ কত, দেখো এম এর ভ্যালুটা কত এখানে, এম এর ভ্যালু হচ্ছে 450, আর জি এর ভ্যালু হচ্ছে কত, দেখো জি এর ভ্যালু হচ্ছে 9 পয়েন্ট কত, 9.8। তাহলে 6.68 কত, দেখো 6.687। তাহলে এত কি লাগবে, এত সেকেন্ড লাগবে না, সরি এত হচ্ছে কি দেখো, এত মিটার পার সেকেন্ড না বেগটা। তাহলে বেগ কত পেয়ে গেলাম, দেখো বেগ পেয়ে গেলাম এই জায়গা থেকে। এখন দেখো যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা জিনিসটা হচ্ছে কি, আমরা সহজ ভাষায় হচ্ছে এই জিনিসটা দেখবো, যে আমরা আগে থেকে দেখি যে মনে করো যে তুমি যতটুকা হচ্ছে ইনপুট দিতেছো, আউটপুট কি তুমি ততটুকাই পাবা না? তাহলে আউটপুট কি পাবা, দেখো আউটপুট কিন্তু হচ্ছে তুমি কম পাবা। মনে করো যে এই যে আমরা হচ্ছে 1 মণ ধান যদি চাউল করার জন্য নিয়ে যাই, তাহলে আমরা কি চাউল কি 1 মণই পাবো না কম পাবো? অবশ্যই কম পাবো। তো এখানে দেখো যে এখানে মনে করো তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কি আমাদের, সেটাকে বলতেছি আমরা হচ্ছে আউটপুট। আর এখানে যেটা দিবা সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে ইনপুট বলতেছি। এখন ইনপুটটা কি আমাদের এই কর্মদক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে, ইনপুট আউটপুট এগুলা শক্তি হইতে পারে, এগুলা কি হইতে পারে, দেখো এগুলা হচ্ছে ক্ষমতা হইতে পারে, কোনোই নাই, ঠিক আছে? তো এখানে কর্মদক্ষতা, এই কর্মদক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু একটা জিনিস মনে রাখবা সব সময়, যে আউটপুট ভাগ হচ্ছে কি দেখো, আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। মানে তুমি কতটুকা দিলা, মানে কতটুকা তার মোট শক্তি বা মোট পাওয়ার হচ্ছে কতটুকা, সেটা হচ্ছে ইনপুট। আর কতটুকা সে কাজে লাগাতে পারে সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে আউটপুট। তাহলে সহজ ভাষায় আমরা কি বলতে পারবো, সহজ ভাষায় আমরা এই যে লিখতে পারবো যে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট, এবং এটাকে পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা কি দ্বারা হিসেব করি, এটাকে 100% হচ্ছে গুণ দিই। তাহলে এখানে আমরা যদি এই যে, যেহেতু আমাদের কি এখানে মনে করো যে আউটপুট ইনপুট এগুলো হচ্ছে শক্তি অথবা হচ্ছে কি ক্ষমতা, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, যে ইটা ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি অথবা কি দেখো, অথবা হচ্ছে ক্ষমতা। আর নিচে হচ্ছে কি দেখো, নিচে হচ্ছে মোট শক্তি বা ক্ষমতা, ঠিক আছে? তাহলে নিচে লেখা যাবে কতটুক, নিচে লেখা যাবে মোট শক্তি অথবা কি দেখো, অথবা ক্ষমতা, ইনটু কতটুক, ইনটু হচ্ছে 100%। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, দেখো এটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র। মানে তুমি কতটুক দিতেছো আর তুমি পাইতেছো কতটুক, এটা হচ্ছে পার্সেন্টেজ, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই কর্মদক্ষতা। এখন ইটা এর মাত্রা কি হবে, তাহলে দেখো তো, ইটা এর কোনো মাত্রা নেই, বুঝতে পারছো? ইটা এর কোনো কি নেই, ইটা এর কোনো মাত্রা নেই। তাহলে মাত্রা যেহেতু নেই, সেহেতু তোমার এমসিকিউ এভাবেও থাকতে পারে, যে M0 L0 কত, দেখো টি হচ্ছে কত, টি হচ্ছে 0,
ঠিক আছে, তাহলে এভাবেও কি থাকতে পারে, এভাবেও মাত্রা থাকতে পারে, কোনো প্রবলেম নাই, যেভাবে থাকুক আমরা হচ্ছে কি যেতে পারি। বুঝলা এটুক? এটুক যদি হয় তো আমরা দেখো যে আমরা এর আগে যখন ম্যাথ করছিলাম তখন আমরা কি দেখছিলাম দেখো তো, যে আমরা হচ্ছে গড় সরণ নির্ণয় করতাম না। তো ওখানে যেটা আমরা কি বলতাম, আমরা হচ্ছে একটা পাত্র দিতাম বা একটা ট্যাঙ্ক দিতাম বা হচ্ছে একটা কুয়া দিতাম, তখন হচ্ছে আমরা গড় সরণ কিভাবে নির্ণয় করতাম, তখন আমাদের গড় সরণ নির্ণয়ের সূত্র ছিল যে মোট উচ্চতা, এখানে দেখো, আর প্লাস হচ্ছে কি ছিল, মনে করো যে এই জায়গাটা যদি উপরের দিক খালি থাকে তাহলে আমরা কি, সরি, মোট গভীরতা, মনে করো যে পাত্রের হচ্ছে গভীরতা, যে পাত্রটা তুমি নিবা ওই পাত্রের কি ছিল, ওই পাত্রের হচ্ছে গভীরতা ছিল, আর এইটা হচ্ছে কি দেখো খালি অংশের গভীরতা, এরকম ছিল না? তাহলে আমরা যখন করতাম, যখন গড় সরণ নির্ণয় করতাম, তখন এই যে দেখো যে গড় সরণ, এই যে এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম যে পাত্রের হচ্ছে গভীরতা আর খালি অংশের গভীরতা, এই দুটার যোগফল ভাগ হচ্ছে কি দেখো, ভাগ হচ্ছে 2, এটা লিখতে পারতাম। এখন তোমাকে যদি কোনো জায়গায় বলে দেয় একটা কুয়ার কথা, বলো যে এইটা হচ্ছে কি, এইটা ছিল আমাদের, মনে করো যে এইটা হচ্ছে ছিল পাত্র, এখন তোমাকে বলে দিছে কিসের কথা দেখো, এখন তোমাকে বলে দিছে একটা কুয়ার কথা। এখন তোমাকে বলা হচ্ছে কুয়া থেকে মনে করো যে 20 মিটার 10 মিটার বা হচ্ছে এইচ গভীরতা থেকে হচ্ছে পানি তোলা হচ্ছে। কত গভীরতা থেকে পানি তুলতেছো, এইটুক মনে করো যে এইচ হচ্ছে গভীরতা, তাহলে কুয়া থেকে তুমি হচ্ছে এইচ গভীরতা থেকে পানি তুলতেছো। এখন বলো তো, এই যে কুয়ার তলাটা কি বদ্ধ নাকি এরকম খোলা থাকে, বলো? কুয়ার তলা কিন্তু বদ্ধ থাকে না, এই যে খোলা থাকে, মানে এর নিচেও কি আছে দেখো, পানি আছে, এরকম না? তাহলে এরকম যদি তোমাকে হচ্ছে কুয়ার গভীরতার কথা বলে দেয়, যে তোমাকে মনে করো যে কুয়ার কত গভীর থেকে তোলা হচ্ছে, কুয়ার মনে করো এইচ মিটার নিচ থেকে পানি তোলা হচ্ছে, এরকম কথা যদি বলে দেয় যে কুয়ার এত মিটার গভীর থেকে পানি কি হচ্ছে দেখো, পানি তোলা হচ্ছে, তখন তুমি কি করবা বলতো? তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে গড় সরণটাই হবে তখন কি, এই এইচ। কারণ কি, কুয়া থেকে পানি তুললে কি পানি কমে যায়, বলো? কুয়া থেকে যে পানি তুলতেছো তাহলে কি পানি কমে যাবে কুয়া থেকে? এতে এখান তো ওয়াঢেল পানি, মনে করো কি অনেক পানি আছে, তাহলে এগুলাই পানি আছে না? তুমি এই যে এখান থেকে পানি তুলতেছো, পানি তুলতেছো, পানি কিন্তু কমবে না, পানি ঘুরে ফিরে কি এই লেয়ারে চলে আসবে আস্তে আস্তে। তাহলে এজন্য কি দেখো, এজন্য এটার ক্ষেত্রে গড় এইচ কোনটা, এই যে যত গভীরতা থেকে তুমি তুলতেছো সেটাই হচ্ছে তার কি গড় এইচ। তাহলে তুমি এখানে নিয়ে যাও পাইপ, আর এখানে নিয়ে যাও, এখানে নিয়ে গেলে তোমার গড় উচ্চতা, গড় সরণটা হচ্ছে বেশি হবে। এখানে যদি পাইপ উপর থেকে রাখো তুমি, তাহলে গড় সরণটা কি হবে, কম হবে। তাহলে পানি তুলতে সুবিধা কোথা থেকে আমার, এই যে উপর থেকে, কুয়ার ক্ষেত্রে উপর থেকে পানি তুললে আমাদের কি হয় না, কোনো প্রবলেম হয় না। তাহলে এইটা মনে রাখতে হবে যে তোমাকে আসলে বলতেছে কি, তোমাকে কুয়ার কথা বলতেছে নাকি পাত্রের কথা বলতেছে নাকি ট্যাঙ্কের কথা বলতেছে। ট্যাঙ্ক, পাত্র, এগুলার ক্ষেত্রে আমাদের কি হবে, ওই যে গড় সরণ উপরেরটা দ্বারা হচ্ছে আমরা নির্ণয় করব। আর আমাদেরকে যদি বলা হয় যে এরকম কুয়ার কথা, তাহলে আমরা কি যতটুকা নিচ থেকে, যতটুকা গভীর থেকে পানি তোলা হচ্ছে সেটাই হচ্ছে তার কি দেখো, সেটাই তার গড় সরণ। একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি তোলা হচ্ছে। তাহলে এখানে দেখো, একটি কুয়া থেকে তোলা হচ্ছে, কথাটা বোঝো। তাহলে এখানে কি কুয়ার কথা বলে দিছে, তার মানে কি যত নিচ থেকে তোলা হবে সেটাই তার হচ্ছে গড় সরণ। এখন দেখো প্রতি মিনিটে পানি তোলা হচ্ছে কত কেজি, 1000 কেজি, তাহলে এম ইকুয়াল টু কতটুক দেখো তো, এম ইকুয়াল টু 1000 কেজি না? এই যে সময় দেখো প্রতি কি মিনিটে বলছে, তাহলে 1 মিনিট, তাহলে 1 মিনিটে কত সেকেন্ড দেখো, আমরা হচ্ছে সময়টাও পেয়ে গেলাম, যে সময়টা হচ্ছে কত সেকেন্ড, সময়টা হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই যে 10 মিটার গড় উচ্চতায় তোলা হচ্ছে, তোমাকে এখানে গড় উচ্চতার কথা বলে দিছে, তার মানে তোমাকে আলাদাভাবে কি করা যাবে না দেখো তো, আলাদাভাবে তোমার এই যে গড় সরণ নির্ণয়ের দরকার নেই। তুমি এইচ ইকুয়াল টু কত মিটার জেনে গেলা, 10 মিটার জেনে গেলা, এটাই হচ্ছে তোমার কি, এইটাই হচ্ছে তোমার এই যে গড় কি দেখো, গড় হচ্ছে সরণ, ঠিক আছে না? তাহলে গড় উচ্চতায় পানি তোলা হচ্ছে। যদি ইঞ্জিনটির
ক্ষমতা 40% নষ্ট হয়, তাহলে এর অশ্ব ক্ষমতা হচ্ছে নির্ণয় করো। মানে ইঞ্জিনটার তোমাকে কি বের করতে বলছে, ইঞ্জিনটার তোমাকে হচ্ছে মূল ক্ষমতাটা বের করতে বলছে। তাহলে তুমি যে মূল ক্ষমতা বের করবা, তো এই যে পানি যে যতটুকা তুলতেছে এটা তার কি দেখো তো কার্যকরী না ক্ষমতা না, এইটুক এই যে এই ভ্যালুটুক নিয়ে যেটুক তুমি পাবা ক্ষমতা, এটা কি তার কার্যকরী ক্ষমতা না? বুঝতে পারোনি কথাটা? কারণ সে হচ্ছে এতটুকু কাজ করতে পারছে, তাহলে তার মোট ক্ষমতা তো এর চাইতে কি আছে, মোট ক্ষমতা তো এর চাইতে বেশি আছে, ঠিক আছে না? তো এখান দেখো যে অতএব হচ্ছে আমরা যেটা পাবো সেটা তার কি দেখো কার্যকর হচ্ছে ক্ষমতা পাবো। তাহলে এই জায়গা থেকে আগে আমরা কার্যকর ক্ষমতাটা বের করে নিই। তাহলে কার্যকর ক্ষমতা যদি বের করতে পারি তখন হচ্ছে আমরা কি করব, তখন আমরা মোট ক্ষমতা হচ্ছে নির্ণয় করতে পারবো। তাহলে কার্যকর ক্ষমতা এ পি নট ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারবো, এম জি এইচ ভাগ হচ্ছে টি লিখতে পারবো না? এম এর ভ্যালুটা কত দেখো, এম এর ভ্যালুটা হচ্ছে 1000, জি এর ভ্যালুটা 9.8, আর এইচ এর ভ্যালুটা কত মিটার দেখো, এইচ এর ভ্যালুটা হচ্ছে 10 মিটার। কতটুক সময় দেখো তো, সময়ের ভ্যালুটা কত দেওয়া আছে, 60 দেওয়া আছে। তাহলে এইটুক হিসেব করলে আমরা কত পাই? তাহলে এখানে দেখো যে আমরা পেয়ে গেলাম এই ভ্যালুটা কতটুক, আচ্ছা দাঁড়াও, তাহলে 1633 হচ্ছে কত দেখো 33। তাহলে এত কি পাইলাম, এত হচ্ছে ওয়াট পেয়ে গেলাম। এখন তুমি বলতো এই যে এটা কি ক্ষমতা পাইছি আমরা, কার্যকর ক্ষমতা পাইছি না? কিন্তু এই যে যদি ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয় তাহলে এর অশ্ব ক্ষমতা হচ্ছে নির্ণয় করো। তাহলে তোমাকে ইঞ্জিনটার মোট ক্ষমতা নির্ণয় করতে হবে না। তাহলে 40% নষ্ট হলে, এই যে 40% যদি নষ্ট হয় তাহলে ইটা এর ভ্যালু কত দেখো তো, 40% নষ্ট হলে, 40% নষ্ট হলে কর্মদক্ষতা, এই যে এই কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কত পার্সেন্ট, 100 থেকে হচ্ছে তুমি কি দাও 40%টা বাদ দাও, তাহলে এই যে এখানে তুমি কত পাবা দেখো 60% পাবা। এইটাই তার কি, এইটাই তার কর্মদক্ষতা না 60%। এখন ইটা ইকুয়াল টু তুমি কি জানো বলো সূত্র, তুমি জানো ইটা ইকুয়াল টু, দেখো যে উপরে হচ্ছে কি কার্যকর ক্ষমতা, তাহলে এটা হচ্ছে কত পি নট, আর নিচে হচ্ছে কি দেখো তো মোট ক্ষমতা হচ্ছে পি ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100%, এটা লেখা যায়। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, 60% ইকুয়াল টু হচ্ছে পি নট ভাগ হচ্ছে কত পি ইন্টু কত দেখো 100%, এটা লেখা যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে তোমার কাছে থাকবে কত দেখো, এই পাশে 0.6 থাকবে না? বুঝতে পারো নি? তাহলে এই পাশে থাকবে কতটুক, তখন এই পাশে থাকবে 0.6। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো, এই জায়গা থেকে আমরা লিখতে পারবো 0.6 ইকুয়াল টু কত দেখো পি নট ভাগ পি। আমরা বের করব কিসের ভ্যালু, আমরা বের করব এই যে পি এর ভ্যালু। তাহলে পি ইকুয়াল টু কত হবে আমাদের, পি নট ভাগ 0.6 হবে না? তো পি নটের ভ্যালুটা কত দেখো 1633 কত পাইছি আমরা, 33 পাইছি। আর নিচে দেখো যে 0.6, এই ভ্যালুটা বের করো, তাহলে তুমি কিসের ভ্যালু পেয়ে গেলে এটা। দুই হাজার 722 কত দেখো 21। তাহলে এত পেয়ে গেলা। তাহলে এটা কি পাইলা তুমি, ওয়াট এককে পাইলা। এখন তোমার কাছে চাইছে কাতি হর্স পাওয়ারে, তাহলে এখানে তুমি কি করবা দেখো যে তুমি হচ্ছে 746 দ্বারা এটাকে ভাগ দাও। 746 দ্বারা যদি ভাগ দাও তাহলে কত পাবা, এটা তুমি হচ্ছে এইচপি পেয়ে যাবা। কত বললা 3 কত, 49 হচ্ছে মানে কত 5, ঠিক আছে এরকমই হবে, কারণ হচ্ছে কি এটাই আরই। তাহলে এই যে এটা দেখো যে কত পেয়ে গেলাম 3.65 এইচপি পেয়ে গেলাম। এটাই হচ্ছে মোট ক্ষমতা না?
ওই মোটরটার। আর এটাই চাই নাই তোমার কাছে। দেখো যে বলা হচ্ছে কি যে 40% ক্ষমতা নষ্ট হয়, তাহলে এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তাহলে মোটরটার ক্ষমতা কত? মোটরটার ক্ষমতা হচ্ছে 3.65 হচ্ছে হর্সপাওয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে তার ক্ষমতা। কিন্তু তুমি ই পাবা কতটুক দেখো তো, তুমি পাচ্ছ হচ্ছে 60% এটার। বোঝা গেল? পরের ম্যাথ দেখো যে বলা আছে কোনো কুয়া থেকে 30 মিটার উপরে পানি তোলার জন্য 5 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়। তাহলে কত কিলোওয়াটের? 5 কিলোওয়াটের। পাম্পের কর্মদক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? তাহলে এখানে দেখো তো যে এইটা কি কার্যকর ক্ষমতা দেওয়া আছে, এটা দেওয়া আছে মোট ক্ষমতা। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমাদের এখানে বলাই আছে যে কিসের ক্ষমতা, দেখো পাম্পের হচ্ছে ক্ষমতা। তাহলে পাম্পের ক্ষমতা কতটুকু এখানে দেখো, পাম্পের ক্ষমতা পি দিলাম আমরা, ধরো যে পি ইকুয়াল টু কতটুকু, পি ইকুয়াল টু হচ্ছে 5 কিলোওয়াট। তাহলে 5 কিলোওয়াট সমান হচ্ছে কত, 5000 কত দেখো, 5000 হচ্ছে ওয়াট। এটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, 5000 ওয়াট আমরা কি 5000 ওয়াট হচ্ছে আমরা পেয়ে গেলাম। বলছে প্রতি মিনিটে হচ্ছে কত লিটার পানি তোলা যাবে। তাহলে এখান দেখো তো টি ইকুয়াল টু কত সেকেন্ড বলা আছে, তাহলে টি ইকুয়াল টু 60 সেকেন্ড বলা আছে না। এখন এই যে ইটা এর ভ্যালু দেওয়া আছে, ইটা এর ভ্যালু কত পার্সেন্ট দেওয়া আছে দেখো, 90% হচ্ছে দেওয়া আছে এখানে। আর কি দেওয়া আছে দেখো, এখানে গড় উচ্চতা দেওয়া আছে, এইচ এর ভ্যালুটা কত দেওয়া আছে, এইটা বলা আছে 30 মিটার। তাহলে এটা কিছু কিছু কি করা লাগবে না, কারণ হচ্ছে এখানে কি এই যে এখানে হচ্ছে গড় উচ্চতা দেওয়া আছে, তাহলে এই জায়গা থেকে আর কিছু করা লাগবে না। তাহলে এটা যদি হয়, এখান দেখো আমরা এইটুক পেয়ে গেলাম। আমরা বের করব যে প্রতি মিনিটে হচ্ছে কতটুকু পানি কি করতে পারবে, সে তুলতে পারবে। তাহলে এই যে এম এর ভ্যালু হচ্ছে হট। তাহলে এখান থেকে দেখো তো যে আমরা ইটা ইকুয়াল টু কি জানি, আমরা জানি ইটা ইকুয়াল টু উপরে কি দেখো তো কার্যকর ক্ষমতা না, যেটাকে আমরা পি নট বলি, আর নিচে হচ্ছে কত দেখো, নিচে হচ্ছে পি ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100%। তো এখান দেখো যে তুমি মোট ক্ষমতাটা জানো, তুমি কিন্তু কার্যকর ক্ষমতাটা জানো না। কিন্তু ইটা এর ভ্যালু কত পার্সেন্ট দেখো, 90%। 90 ইকুয়াল টু কত দেখো, পি নট ভাগ কত, পি ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100%। তাহলে এই জায়গা থেকে কাটাকাটি করলে এটা কত হবে, 0.9 হবে। আর এখানে কত থাকে দেখো, উপরে উপরে হচ্ছে পি নট, আর নিচে কত থাকে দেখো, নিচে হচ্ছে পি। পি এর ভ্যালু কত, 5000 না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে বা পি নট ইকুয়াল টু কতটুক, ইকুয়াল টু হচ্ছে এই যে দেখো যে 0.9 ইন্টু পি এর ভ্যালু কত দেখো, পি এর ভ্যালু হচ্ছে 5000। তাহলে এটা যদি গুণ করো তাহলে কত পাবা, দেখো যে পি নট ইকুয়াল টু কত পাও, 4500 পাও। ঠিক আছে, তো পি নট ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা দেখো তো, এম জি এইচ ভাগ টি, এই যে এটা লিখতে পারবা না, এটা ইকুয়াল টু কত, 4500 না। তাহলে এম এর ভ্যালু কত কেজি এখানে বলা আছে দেখো, এম এর ভ্যালুটাই আমরা নির্ণয় করব। তাহলে এম এর ভ্যালু যদি নির্ণয় করি তাহলে উপরে কি থাকবে দেখো যে 4500টি ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে জিএইচ। তাহলে উপরে কি হবে 4500, আর টি এর ভ্যালুটা কত দেখো 60 সেকেন্ড, মিনিটে কত পানি তোলা যাবে, তাহলে এই যে দেখো 60। আর জি এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর ভ্যালু দেওয়া আছে 30। এটা হিসাব করলে তুমি কতটুক পাও, 918.367। তাহলে এত কি পাইলা দেখো, এত কেজি পাইলা। তোমাকে যদি উত্তর করতে বলতো যে কত লিটার, তখন তুমি কি করতে দেখো, তখন জাস্ট হচ্ছে তুমি এটাকে লিটার লিখে দিতা। ঠিক আছে না, পানিতে কি পানির যত কেজি পানি তত লিটার হয় না, তাহলে এখানে কত দেখো, এত লিটার। এটাই আনসার না। এখান দেখো পরের ম্যাথে বলা আছে যদি ইঞ্জিন 200 মিটার গভীর কূপ থেকে, এই যে দেখো কত মিটার গভীর কূপ থেকে, এই যে 200 মিটার গভীর কূপ থেকে, তো কত মিটার নিচে পানি আছে কূপের,
কূপের হচ্ছে 200 মিটার নিচে হচ্ছে পানি আছে, এই জায়গা থেকে হচ্ছে তুমি মোটরের সাহায্যে কি করতেছো, পানি তুলতেছো। বলো তো এটা কি হচ্ছে ফিক্সড নাকি নিচে আরও গর্ত আছে কুয়ার? কুয়ার নিচে আরও পানি আছে না, এই যে এই সাইডে মনে করো, এই সাইডে এগুলাতে আরও পানি আছে না, এভাবে। তো এভাবে হচ্ছে পানি আছে। তাহলে এখন দেখো যে আমরা এটা সলভ করব। তো এখানে কি বলা হচ্ছে দেখো, একটি ইঞ্জিন 200 মিটার গভীর কুয়া থেকে প্রতি মিনিটে হচ্ছে 500 কেজি পানি উত্তোলন করে। তাহলে কত মিটার গভীর দেখো, 200 মিটার। তাহলে এই 200 মিটারকে কি কিছু করা লাগবে? এটাকে কিছুই করা লাগবে না, এটাই তার হচ্ছে কি গড় সড়ক। বোঝা গেছে কি? এটাই তার কি, এইটা তার হচ্ছে গড় সড়ক। কারণ কি, এটা কুয়ার কথা বলছে এবং নিচে বলে নাই যে এর উচ্চতা হচ্ছে এতটুকু, যে বলে নাই যে এর গভীরতা হচ্ছে কি, যে দেখা যাচ্ছে যে এত গভীর পর্যন্ত পানি আছে এরকম কিছু বলে নাই। তোমাকে বলছে কি একটি ইঞ্জিন 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে কি করে, এই যে 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে এতটুকু পানি তুলে। তাহলে এটা হচ্ছে এইচ এর ভ্যালু। হ্যাঁ, এইচ এর মানে 200 না, না, কূপের নিচে ফাঁকা থাকে এরকম, কিন্তু আমরা যে ট্যাঙ্ক ব্যবহার করি বা হচ্ছে আমরা মনে করো যে একটা বস্তু নিই যখন, তখন ওগুলা তো ফাঁকা থাকে না, ওগুলা কি থাকে, এভাবে বদ্ধ থাকে না। হ্যাঁ হ্যাঁ, কুয়া দেখো নাই কখনো? হ্যাঁ, নিচে তো তোমার ঢালাই করা থাকে না, মনে করো যে নিচে কি তোমার বদ্ধ থাকে, এই জায়গাটা তো বদ্ধ থাকে না, এটা খোলা থাকে। এটা পানিগুলাই হচ্ছে কি, নিচের পানিটাই এখানে সব সময় কি জমা থাকে এই জায়গায়। মানে এই পানি তুমি যতই তুলো কমবে না, কুয়ার পানি হচ্ছে যতই তুলো তোমার কি হবে না, কমবে না। আগে কি হতো বলতো, আগে একটা গ্রাম 2টা গ্রাম জুড়ে হচ্ছে কি থাকতো, একটা 2টা 3টা কুয়া থাকতো, বা গ্রামে 2টা কুয়া থাকতো। ওই কুয়ার পানি তো সবাই কি করতো, ইউজ করতো, এভাবে নিয়ে আসতো তুলে তুলে। ওই পানি তো আর কমে না, বুঝতে পারো না? ওই পানি কি এরকমই হয়ে থাকে। তো এখানে দেখো, হুম, ওইটাই। তাহলে এ ইজ ইকুয়াল টু কত মিটার, দেখো এ ইজ ইকুয়াল টু 200 মিটার। এখানে এম প্রতি মিনিটে কত কেজি পানি তুলতেছো, দেখো এই যে 500 কেজি। তাহলে টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড না, প্রতি মিনিট বলছে তাহলে কি 60 সেকেন্ড। যদি 20% ক্ষমতার অপচয় হয় তাহলে হচ্ছে এই যে প্রকৃত ক্ষমতা এখন কি করো, নির্ণয় করো। তো এখানে দেখো 20% ক্ষমতা যদি কি হয়, এখানে অপচয় হয়, তাহলে 20% অপচয় হলে, দেখো তো 20% অপচয় হলে ইটা ইকুয়াল টু কত পার্সেন্ট থাকে, ইটা ইকুয়াল টু 80% থাকে না? তাহলে ইটা ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, দেখো ইটা ইকুয়াল টু তুমি জানো যে পি নট ভাগ পি ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100% না? তাহলে এখানে তুমি দেখো যে এই জায়গায় হচ্ছে 500 কেজি যে পানি তোলে, তো এইটা তার কি, দেখো তো 200 মিটার গভীরে 500 কেজি পানি তোলে 200 মিটার গভীর থেকে। তাহলে এটা কি ক্ষমতা বলতো, এটা তার কার্যকর ক্ষমতা না? বলো, এটা তার কার্যকর ক্ষমতা না? আচ্ছা তুমি দেখো এটাকে হচ্ছে তুমি 1 নম্বর দিয়ে দাও, বা 1 নম্বর দিও না, দাঁড়াও পরে দাও একটু। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার কার্যকর ক্ষমতা। লাইনটা একটু ছোট করে নিই আর একটু। তো এখানে দেখো যে ইটা এর ভ্যালু তুমি কত পার্সেন্ট পাইতেছো, ইটা এর ভ্যালু হচ্ছে 80%। তাহলে 80% ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, উপরে পি নট নিচে হচ্ছে পি ইন্টু কত, দেখো ইন্টু হচ্ছে 100%। তাহলে এই জায়গা থেকে লেখা যায় 0.8 ইকুয়াল টু কত, দেখো পি নট ভাগ কত, পি নট ভাগ হচ্ছে পি। তাহলে এখানে আমরা তো বের করব পি এর ভ্যালু, আমাদের তো মোট ক্ষমতা প্রয়োজন। তাহলে পি ইকুয়াল টু কত লেখা যাবে, পি নট ভাগ 0.8 লেখা যায় না? তুমি এটাকে 1 নম্বর দিয়ে দাও, মনে করো এ প্রবলেম আছে, 1 নম্বর দিলে এখানে সমীকরণ ধরো। তাহলে এখান দেখো এ জায়গা থেকে আমরা কি করতে পারবো, দেখো যে আমরা হচ্ছে আগে পি নটটা বের করি। তাহলে পি নট ইকুয়াল টু আমরা কত জানি, এম জি এইচ ভাগ কত, টি জানি না। এম এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো 500, জি এর ভ্যালু 9.8, এইচ কত দেখো তো 200 মিটার, ঠিক আছে না? কত মিটার গভীর থেকে তুমি তুলতেছো, 200 মিটার গভীর থেকে, প্রতি কি, প্রতি হচ্ছে মিনিটে। তাহলে এই যে সময় কত দেওয়া আছে, দেখো সময় দেওয়া আছে 60। এখান দেখো যে আমরা পেয়ে গেলাম এটার ভ্যালু 16,300 হচ্ছে 33 দশমিক কত, দেখো 33। তাহলে এত কি পাইলাম, দেখো এত ওয়াট পেয়ে গেলাম না, যেটাকে আমরা চাইলে কত 16.33 কিলো ওয়াট লিখতে পারবো না? তাহলে এখানে তুমি কি পাইলা, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা পাইলা,
বোঝা গেছে? তাহলে অতএব দেখো 1 হতে আমরা কি লিখতে পারবো? 1 হতে পি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো না যে পি নট ভাগ কত 0.8, তাহলে পি নটের ভ্যালু পাইলাম 16.33 কিলোওয়াট, আর এইটা কত দেখো 0.8, তাহলে এটা যদি ভাগ করো তাহলে কতটুকু পাও? পরের অঙ্ক দেখো তাহলে। একটি জলবিদ্যুৎ পাওয়ার স্টেশন লেকের পানি ব্যবহার করে, ভালো কথা। টারবাইন থেকে পানি স্তরের উচ্চতা কত মিটার? 50 মিটার। মনে করো যে এইটা হচ্ছে পানি স্তরের উচ্চতা, আর এখানে কি আছে দেখো, এই জায়গায় হচ্ছে টারবাইন আছে, বোঝা গেল? তো টারবাইনের এরকম কি থাকবে? পাখা থাকবে, যে পাখার উপর পানি এসে পড়বে। দক্ষতা 50% ধরে 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির ভর হচ্ছে কি করো, নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে কিসের কথা বলে দিছে দেখো, যে ক্ষমতা কত পার্সেন্ট, দেখো এখানে দক্ষতা কত পার্সেন্ট বলে দিছে, দক্ষতা হচ্ছে 50% বলে দিছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে এইটা আগে দেখে নিই আমরা। তাহলে ইটার ভ্যালু দেওয়া আছে কত পার্সেন্ট, দেখো ইটার ভ্যালু দেওয়া আছে 50%, এইটা বলা আছে। এখন দেখো পি ইকুয়াল টু কত দেওয়া আছে, পি ইকুয়াল টু 1 মেগাওয়াট, ঠিক আছে? তাহলে এই যে 1 মেগাওয়াট সমান কত লেখা যায়? 10⁶ ওয়াট লেখা যায় না? তোমাকে বলছে যে প্রতি সেকেন্ডের কথা, দেখো যে প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির ভর নির্ণয় করো। তাহলে টি ইকুয়াল টু কত সেকেন্ড? টি ইকুয়াল টু 1 সেকেন্ড না? তাহলে এই যে টারবাইন দিয়ে যে পানির ভরটা করব আমরা, প্রবাহিত হবে, এই প্রবাহিত পানির ভরটা নির্ণয় করব। তার মানে হচ্ছে এম এর মানটা আমাদের কি করা লাগবে? এম এর মানটা বের করা লাগবে। এইটুক তো বুঝছো নাকি? তো এখানে যে ক্ষমতাটা দেওয়া আছে এটা কি ক্ষমতা দেখো তো, এটা কি ক্ষমতা? এখানে যে ক্ষমতাটা দেওয়া আছে এই ক্ষমতাটার নাম কি বলো? এটা প্রদত্ত ক্ষমতা নাকি এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা? তুমি 1 মিলিওয়াট ক্ষমতা পাইতে চাইতেছো, তাহলে এটা কার্যকর ক্ষমতা না? তুমি পাবাই কত মিলিওয়াট দেখো, তুমি মেগাওয়াট, তুমি হচ্ছে পাবা হচ্ছে 1 মেগাওয়াট। তাহলে 1 মেগাওয়াট যদি ক্ষমতা পাইতে যাও তাহলে তোমাকে কত মেগাওয়াট হচ্ছে দেওয়া লাগবে? এখানে দেখো তো 2 মেগাওয়াট দেওয়া লাগবে না? 50% যেহেতু বলছে, তাহলে এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। এটা আবার ভুল করে না। তাহলে কার্যকর ক্ষমতাকে আমরা পি নট দ্বারা কি করি, প্রকাশ করি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, পি নট ভাগ হচ্ছে পি ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100% না? দেখো ইটার ভ্যালু কত পার্সেন্ট? 50%। এই যে পি নট কত দেখো তো, পি নট হচ্ছে 10⁶ ওয়াট না? পি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এম জি এইচ ভাগ হচ্ছে টি লিখতে পারবা, ইন্টু কত পার্সেন্ট দেখো, ইন্টু 100%। এই জায়গা থেকে দেখো এখানে 50% আর 100% কাটাকাটি করলে আমরা 0.5 পাবো, এটা থাকে 10⁶। এখানে থাকে এম জি এইচ, টি এর ভ্যালুটা কত দেখো, টি এর ভ্যালুটা 1 না? বলো টি এর ভ্যালুটা কত? টি এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখবো দেখো, আমরা বের করব কি, আমরা বের করব হচ্ছে এম এর ভ্যালু। তাহলে এম ইকুয়াল টু কতটুক, 10⁶, আর নিচে কত দেখো তো 0.5 ইন্টু জি এর ভ্যালু 9.8, আর এইচ এর ভ্যালু কত দেখো, গড় উচ্চতা হচ্ছে 50। তাহলে 1444 কত দেখো 44। তাহলে এত কেজি পানি প্রতি সেকেন্ডে কি করতে হবে, এই টারবাইনের উপর, টারবাইনের পাখার উপর হচ্ছে প্রবাহিত হতে হবে। তাহলে কি পাবে, তাহলে হচ্ছে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার মানে ক্ষমতা পাওয়া যাবে আর কি, বুঝতে পারছো? তাহলে কত পানি, 4444, এত পানি কি করা লাগবে, এত পানি প্রতি সেকেন্ডে এটার উপর এসে পড়া লাগবে, তাহলে হবে। দেখো পরের ম্যাথ বলা হচ্ছে মোটরের দক্ষতা 80%, এটা একটি ক্রেনকে চালনা করে। তাহলে একটা মোটর, মনে করো এখানে একটা মোটর আছে, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে মোটর। তাহলে এই যে এই মোটরটার হচ্ছে দক্ষতা দেওয়া আছে কত দেখো, দক্ষতা দেওয়া আছে 80%। এই মোটরটা আবার কি করে, একটা হচ্ছে ক্রেন চালনা করে, এরকম ক্রেন, ঠিক আছে?
তো এই যে এই ক্রেনের দক্ষতা আবার কত পার্সেন্ট, দেখো ক্রেনের দক্ষতা আবার হচ্ছে 50%। যদি মোটরের ক্ষমতা 4.73 কিলোওয়াট হয় তবে ক্রেনটি 746 নিউটন ওজনের বস্তু কত গড় বেগে হচ্ছে উপরে উঠাতে পারবে। দেখো তো এখানে কিসের ওজনের কথা বলা আছে না, তাহলে এখানে একটা যে বস্তুর কথা বলা আছে এই বস্তুর ওজন দেওয়া আছে, তাহলে ডাব্লু ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো 746 নিউটন দেওয়া আছে। তো ডাব্লু ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এমজি লিখতে পারবো। এমজি ইকুয়াল টু কত, 746। তাহলে এম ইকুয়াল টু কত হবে, দেখো তো 746 ভাগ কতটুকু, ভাগ 9.8 না। তাহলে আগে হচ্ছে আমরা বস্তুটার ভরটা নির্ণয় করে নিই যে বস্তুর ভর হচ্ছে কত কেজি। তাহলে 746 ভাগ হচ্ছে 9.8 সমান কত হয়, তাহলে 76 হচ্ছে কি, দেখো 76.122, ঠিক আছে না। তো আমাদের এটা লাগতেও পারে সামনে, দেখি। আচ্ছা, বস্তুর ভরটা এত পাইলাম আমরা, প্রবলেম নাই। তো ওজনও জানি ভরও জানি, আপাতত দেওয়া থাকে, এটা করা থাকে। তো এখানে বলা হচ্ছে দেখো যে এত ওজনের বস্তুকে কত গড় বেগে উপরে উঠাতে পারবে। তো এখানে এটা কিসের ক্ষমতা দেওয়া আছে, দেখো তো মোটরের ক্ষমতা না, তাহলে এটা হচ্ছে মোটরের মোট ক্ষমতা দেওয়া আছে। দেখো মোটরের হচ্ছে কি দেওয়া আছে, এটা মোট ক্ষমতা হচ্ছে দেওয়া আছে। তাহলে মোটরের মোট ক্ষমতা হচ্ছে 4.73 কিলো ওয়াট দেওয়া আছে না। তাহলে এটা হচ্ছে মোটরের কি ক্ষমতা, মোটরের হচ্ছে মোট ক্ষমতা। তাহলে পি ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 4.73 কিলোওয়াট। তাহলে তুমি কি জানো যে কার্যকর ক্ষমতা কত, জানো না। তাহলে ইটা ইকুয়াল টু আমরা কি জানি বলো, এটা ইকুয়াল টু আমরা জানি যে কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে কি, ভাগ মোট ক্ষমতা ইনটু কত, দেখো ইনটু হচ্ছে 100%, ঠিক আছে না। তাহলে এখানে আমরা যদি পার্সেন্টেজ দিয়ে নিই তখন হচ্ছে আমাদের এটা থাকবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো, আমাদের এখানে দেওয়া আছে মোটরের ক্ষমতা কতটুকু, দক্ষতা দেওয়া আছে 80%। তাহলে 80% ইকুয়াল টু কি, আমাদের এখানে দেখো যে এই জায়গায় হচ্ছে কার্যকর ক্ষমতা কিসের, এটা এটা হচ্ছে কার্যকর ক্ষমতা হচ্ছে মোটরের। তাহলে কার্যকর ক্ষমতা আর নিচে হচ্ছে কি, দেখো নিচে হচ্ছে মোট ক্ষমতা ইনটু কত, দেখো ইনটু 100%। তাহলে এই জায়গা থেকে দেখো তো যে কার্যকর ক্ষমতা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, দেখো কার্যকর ক্ষমতা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এখানে ইকুয়াল টু 0.8 ইনটু মোট ক্ষমতা লিখতে পারবো না, মোটরের যে মোট ক্ষমতা ইনটু হচ্ছে 0.8 লিখতে পারবো না। দেখো তো এখানে মোট ক্ষমতাটা কত ছিল, 4.73 কিলোওয়াট ছিল না। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা 0.8 ইন্টু হচ্ছে 4.73 কিলোওয়াট। তাহলে এই যে এখানে যেটা পাইলা এটা কি পেয়ে গেলা তুমি বলো, এটা তুমি কার্যকর ক্ষমতা পেয়ে গেল না মোটরের, দেখো এটা তাহলে কতটুক পাও, এটা 3.784। তাহলে এত হচ্ছে কিলো ওয়াট পেয়ে গেলে। এখন তুমি বলো একটা জিনিস, যে যেই মোটরটা দিয়ে চালাইতেছে এটার দক্ষতা 80%, তো এই 80% দক্ষতায় কি এই যে ক্রেনের মোট দক্ষতা না, বলো যে মোটরটা দিয়ে চালাইতেছো এই মোটরের হচ্ছে কত পার্সেন্ট, 80%, 80% কাজে লাগতেছে। তো এই 80%টাই হচ্ছে ক্রেনের মোট ক্ষমতা না, বুঝতে পারছো কি। তাহলে এখান থেকে তুমি এই যে এইটাকে তুমি বলতে পারবা না যে এটাই হচ্ছে ক্রেনের হচ্ছে মোট ক্ষমতা, বলো এটাকেই তুমি এখন বলতে পারবা যে ক্রেনের হচ্ছে মোট ক্ষমতা। তো ক্রেনের মোট ক্ষমতা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে দিই, এটাকে মনে করো পি দ্বারা প্রকাশ করলাম। এখন তুমি দেখো তো ক্রেনের ক্ষেত্রে তুমি আবার কি লিখতে পারবা, এই যে এই জায়গা থেকে দেখো যে ক্রেনের ক্ষেত্রে কি বলা আছে, ইটার মান কত পার্সেন্ট দেওয়া আছে, 50% দেওয়া আছে না। তাহলে 50% ইকুয়াল টু হচ্ছে উপরে কি, উপরে হচ্ছে কার্যকর ক্ষমতা ভাগ মোট ক্ষমতা ইন্টু কত, দেখো ইন্টু হচ্ছে 100%। তাহলে এই জায়গা থেকে কি লেখা যাবে, 0.5 ইকুয়াল টু পি নট ভাগ কত, দেখো পি নট ভাগ হচ্ছে
পি। তাহলে এই ভ্যালু থেকে আমরা কি করব, এই যে এখান থেকে হচ্ছে এয়ার ইটা বের করতে পারবো না আমরা? দেখো এই জায়গা থেকে আমরা হচ্ছে মোট ক্ষমতাটা জানি। তাহলে এই যে 50% যে আছে আমাদের এখানে, তো 0.5 ইকুয়াল টু হচ্ছে কত, পি নট ভাগ পি। তাহলে এখান থেকে আমরা পি নট ইকুয়াল টু কত লিখতে পারবো, 0.5 ইন্টু হচ্ছে কত দেখো পি। তাহলে 0.5 ইন্টু পি এর ভ্যালুটা কত বলো, একটু আগেই আমরা পাইলাম, সেটা হচ্ছে কত, সেটা পাইছি 3.784। তাহলে 3 কত, 3 হচ্ছে 78 কত দেখো 784। তাহলে এখানে হচ্ছে আমরা বসাবো 3 কত 784। তাহলে এইটা তুমি কি পেয়ে গেলা, এইটা তুমি ক্রেনের ক্ষমতা পেয়ে গেল না, ক্রেনের কার্যকর ক্ষমতা। বলো এটা কত পাও, এটা এত কিলোওয়াট। তাহলে এটা যদি দেখি আমরা তাহলে কতটুকু পাবো, ওয়ান 1.892 না, দেখো তো 18 কত পাবো, এ 1.892 নাকি 8902 কত? ওয়ান 1.892 এত হচ্ছে কিলোওয়াট পেলাম। এটাকে যদি আমরা ওয়াটে নিই তাহলে কত পাবো দেখো তো, 1892 হচ্ছে কি পেয়ে যাব, ওয়াট পেয়ে যাব না? তাহলে এতটুক কি লাগে, এতটুক তার হচ্ছে কার্যকর ক্ষমতা। কিসের, এটা হচ্ছে ক্রেনের। তাহলে দেখো যে পি নট ইকুয়াল টু, যদি তুমি এটা লিখতে পারো যে পি নট ইকুয়াল টু হচ্ছে এত, তাহলে এই জায়গা থেকে দেখো তো যে পি নট ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, mgh ভাগ টি লিখতে পারবা না? এখানে কি বের করতে বলছে দেখো, যে 50% এত হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে ক্ষমতা বলতেছে, তাহলে প্রবলেম নাই। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, যে এখানে দেখো যে পি টু ইকুয়াল টু, তোমার কাছে চাইছে যে গড় বেগ হচ্ছে কি, গড় বেগের উপরে, গড় বেগে হচ্ছে উপরে উঠাতে পারবে, মানে তোমার কাছে ভি এর ভ্যালুটা হচ্ছে চাইছে, এই ভি ইকুয়াল টু কত। তাহলে তোমার কাছে যদি ভি এর ভ্যালু চাই, তাহলে এই যে পি ইকুয়াল টু তুমি এটা লিখতে পারবা না যে এফ ভি। তাহলে 1800 কত দেখো 92। তাহলে এই জায়গা থেকে দেখো ভি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, 1892 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে এফ। দেখো তো যে এই এফ এর মানটা কত বলো, এই এফ এর ভ্যালুটা কত, এখানে এফ এর ভ্যালু সরাসরি দেওয়া আছে, এই যে এটাই হচ্ছে এফ এর ভ্যালু 746। তাহলে আমাদের আর এই যে ভরটা লাগতেছে না। তাহলে এখানে দেখো যে 746, 2.53 কত দেখো 53 হচ্ছে 6। তাহলে এত মিটার পার সেকেন্ড বেগে সে কি করতে পারবে, তুলতে পারবে। কমপ্লিট এটা। দেখো পরের অঙ্কে বলা হচ্ছে 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 134.005 এত এইচপি ও কর্মদক্ষতা দেওয়া আছে কত পার্সেন্ট দেখো, 90%। গাড়িটিকে স্থির অবস্থা হতে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে কত সময় হচ্ছে লাগবে, কিভাবে করবে এটা বলো, কত সময় লাগবে এটা তোমার কাছে বের করতে বলছে। আচ্ছা আমরা শুরু করি আপাতত। তাহলে এখানে তুমি কি কি জানো এই জিনিসগুলো আগে বসাও। দেখো ইঞ্জিনের হচ্ছে দক্ষতা জানো না, ক্ষমতা জানো। তাহলে ইঞ্জিনের ক্ষমতা এটা হচ্ছে কি, মোট ক্ষমতা না ইঞ্জিনের, দেখো তো। তাহলে ইঞ্জিনের মোট ক্ষমতা পি ইকুয়াল টু কতটুক দেওয়া আছে, 134.05 দেওয়া আছে। তাহলে এত এইচপি দেওয়া আছে, ঠিক আছে। এখন এটার কর্মদক্ষতা দেওয়া আছে কত পার্সেন্ট দেখো, 90%। দেখো তো কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু তুমি কত লিখতে পারো, পি নট ভাগ পি ইন্টু হচ্ছে কত 100% না,
ইকুয়াল টু কত পার্সেন্ট লিখতে পারবা তাহলে 90%। এই যে 90 আর 100 যদি কাটাকাটি করো তাহলে এখানে থাকবে পি নট ভাগ হচ্ছে পি ইকুয়াল টু কত 0.9। দেখো তো পি নট ইকুয়াল টু এটা লেখা যায় না 0.9 ইন্টু পি, বলো তাহলে 0.9 ইন্টু পি এর ভ্যালুটা কত, এটা 0.4। তুমি কি করো, এতকে তুমি হচ্ছে 746 দ্বারা গুণ দাও, তাহলে যেটা পাবা সেটা কাতি পাবা, ওয়াটে পাবা না, এইচপি আছে। তাহলে এটাকে তুমি হচ্ছে 746 দ্বারা গুণ দাও, 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত দেখো 10 টু দি পাওয়ার 4। তাহলে এত কি পেয়ে গেলা তুমি, এত হচ্ছে ওয়াট পেয়ে গেলা। তাহলে এতটুক ক্ষমতা কাজে লাগতেছে। তো 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের দক্ষতা এত, বুঝতে পারছো, ক্ষমতা এত। তাহলে এই যে একটা গাড়ি আছে মনে করো 1200 কেজি ভরের, এই যে এইটা হচ্ছে একটা গাড়ি, যেটা হচ্ছে কত, যেটার ভর হচ্ছে কত কেজি দেখো, যেটার ভর হচ্ছে 1200 কেজি। তাহলে এইটা হচ্ছে চলবে। তো এটা আগে কি অবস্থায় ছিল, ইউ ইকুয়াল টু 0 মিটার পার হচ্ছে সেকেন্ড। তো এটার ক্ষমতা তো তুমি জানো এই গাড়িটার। তো এই জায়গায় এসে বেগটা কত হয়েছে দেখো, এই বেগটা বলা আছে যে তোমাকে কত বেগে হচ্ছে করা লাগবে এখানে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে। তো এই যে এই বেগটাকে আমরা নিয়ে আসবো কত মিটার, 0 মিটার পার সেকেন্ড বেগটাকে আমরা নিয়ে আসবো 30 মিটার পার সেকেন্ডে। তো এই যে আনতে সময় কতটুকু লাগবে এটা আমাদেরকে চাইছে। দেখো তো যে তুমি কাজ শক্তির উপপাদ্য হতে এই যে গতি শক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, এটা ইকুয়াল টু কত লিখতে পারবা, পিটি লিখতে পারবা না, এটা ইকুয়াল টু ডাব্লু, আর ডাব্লু ইকুয়াল টু কত লেখা যায়, পিটি লেখা যায়। তাহলে এই যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ এর ভ্যালু কত দেখো তো 0 না, ইকুয়াল টু কত লেখা যায় দেখো পিটি। তাহলে এই জায়গায় থাকে কি, এই যে এই পিটা হচ্ছে এদিকে গুণ হয়ে চলে আসবে, তাহলে এই জায়গায় থাকে এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে কত 2, আর এখানে কত দেখো এইটা হচ্ছে পিটি। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 2p। এম এর ভ্যালু কত বলো, এম ভি স্কোয়ার ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2p। তো প্রতি এই যে এতে তুমি হচ্ছে কত কেজি, 1200 কেজি, এই যে ভরটা কত কেজি দেখো, ভরটা হচ্ছে 1200 কেজি গাড়ির। তাহলে এখানে তুমি কত বসাই দাও 1200, আর তুমি কততে নিয়ে যাবা বেগটা 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 ইন্টু পি এর ভ্যালুটা কত দেখো, একটু আগে আমরা পি এর ভ্যালুটা পাইছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 4। তাহলে এখানে তুমি 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত বসাও 4 বসাও। এইটা হিসাব করলেই তুমি সময়টা পেয়ে যাবে না যে কত সময় পর এটা 30 মিটার। তাহলে কত আসে দেখো, এটা আসে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে যে 6 হচ্ছে সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড 6 সেকেন্ড পর কি হবে, 6 সেকেন্ড পর হচ্ছে গাড়িটা 30 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে চলবে। তাহলে এখানে 6 সেকেন্ড আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার। এই অঙ্কটা ভালো, কিন্তু এই অঙ্কটা বোঝা গেছে, এই অঙ্ক। এখানে পিটা কি, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, বুঝতে পারছো। এই যে পি নটটা হচ্ছে কি, এখানে পি নটটা হচ্ছে কার্যকর কি দেখো, কার্যকর হচ্ছে ক্ষমতা। এটা হচ্ছে নিজে নিজে করবা তোমরা, ঠিক আছে, নিজে নিজে করবা, সবগুলা করে না দিই। দেখো কোনো বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা হচ্ছে কত, 50 মেগাওয়াট, আর দক্ষতা হচ্ছে কত পার্সেন্ট দেখো, 20%। প্রতিদিন 4 ঘন্টা চললে দৈনিক কত কেজি ইউরেনিয়াম হচ্ছে লাগবে, পারবা এটা বলো। ট্রাই করবা, হোমওয়ার্ক দিয়ে দেবো নাকি, বলো। করে দেখাবা, এ হচ্ছে কথা। দিলাম সেটা তো বড় কথা না, দিয়ে দিলাম, এখন নিজে নিজে হচ্ছে করবা, এটা হচ্ছে মেন কথা। এখন দেখো যে আমাদের মোটামুটিভাবে যে বেসিক তোমার এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে শেষ, বুঝতে পারছো কি। আমাদের লাগবে এখন কি দেখো, আমাদের লাগবে এখন হচ্ছে এই কিছু ম্যাথ, এই ম্যাথগুলা করাবো। এই ম্যাথগুলা কেমন পারতেছো এগুলো হচ্ছে আমরা কি দেখবো আর কি।
এখন দেখো বলা হচ্ছে কি এখানে, সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। তো আমরা তো জানি যে এটা যদি কি হয়, দেখো এটা যদি সূর্য হয়, ঠিক আছে না, তাহলে পৃথিবীর কক্ষপথ কেমন হবে? পৃথিবীর কক্ষপথ হবে উপবৃত্তাকার। তাহলে পৃথিবীর কক্ষপথটা কি? এই যে দেখো যে উপবৃত্তাকার। তাহলে এই পথে কি করবে? এই পথে হচ্ছে পৃথিবী ঘুরবে, এটাই বলা হচ্ছে এখানে। এখন কি বলেছে যে সূর্য হতে নিকটতম দূরত্ব, এই যে এই সূর্য হতে কাছাকাছি একটা দূরত্ব থাকে না, এই পাশে মনে করো কাছাকাছি দূরত্ব, তো এই নিকটতম দূরত্বটা দেওয়া আছে কত? দেখো নিকটতম দূরত্বটা দেওয়া আছে 1.47 ইন্টু 10⁻, কত? 14 মিটার। এইটাকে আমরা ধরে নিলাম নিকটতম দূরত্বটাকে হচ্ছে R1, 1.47 ইন্টু 10⁻, কত? দেখো 14, কি 14 হচ্ছে মিটার। এবং দূরতম দূরত্ব কোনটা? এইটা, এই যে এই জায়গাটা। তাহলে এই যে এইটা দেওয়া আছে কত? R2 ইকুয়াল টু দেওয়া আছে 1.52 ইন্টু কত? দেখো 10⁻14 মিটার। তাহলে এটা দেওয়া আছে। এখন বলা হচ্ছে পৃথিবীকে সূর্যের নিকটতম দূরত্ব হতে দূরতম দূরত্বে নিতে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত? এই নিকটতম দূরত্ব হতে এই পৃথিবীটা কোথায় যাবে? দেখো এই যে দূরতম হচ্ছে দূরত্বে যাবে। তো এই যে এই জায়গা থেকে যে এখানে যাবে, এই জায়গায় নিতে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত করতে হবে? বুঝতে পারছো? মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ আমাদের কত হচ্ছে, মানে করতে হবে কতটুকু। তো এখানে একটা জিনিস দেখো যে ডাব্লু ইকুয়াল টু কত? জি m1 m2 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, তাই না? তো এইটা হচ্ছে কি, এটা কি সূত্র? এটা হচ্ছে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ নির্ণয়ের হচ্ছে সূত্র। তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ নির্ণয়ের সূত্র কোনটা? আমাদের এটা। তো এখন দেখো তো, আমরা পৃথিবীর ভরটাকে ধরলাম যে mE, আর সূর্যের ভরটাকে ধরলাম ms। তাহলে এই জায়গা থেকে দেখো তো যে এখানে আমাদের কত? 1r1, আর এখানে কত? এটা হচ্ছে r2, এটা থাকবে না। এখন বলো যে এই যে mE কিসে স্কোয়ার হবে? না না, স্কোয়ার হবে না। এই সূত্রটা দেখবা যে তোমার ষষ্ঠ অধ্যায়ে করা আছে যে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ নির্ণয়ের সূত্র। ওখানে দেখবা যে কি, এই যে জি m1 m2 ভাগ ইন্টু 1/r1 মাইনাস 1/r2, কোনো ম্যাথ করা নাই, একটা মনে হয় ছোট্ট ম্যাথ করা আছে। দেখবা যে কি এই সূত্র করা আছে, ওই জায়গায় করে রাখছিলাম, ঠিক আছে? পৃথিবীর ভর কত বলতো? পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে এখান দেখো যে আবার হচ্ছে আমরা সূর্যের ভর কত জানি বলো? 2 ইন্টু 10⁻, কত? 10⁻30 কেজি জানি। তাহলে এই জিনিসগুলো আমরা জানি না, তাহলে এগুলো জানি। এই ভ্যালুগুলো যদি এখানে বসাই দিই তাহলেই তো আমাদের অ্যান্সার চলে আসবে। R1 এর ভ্যালুটা আমরা একটু আগে দেখলাম যে 1.47 ইন্টু 10⁻, কত? দেখো 10⁻ হচ্ছে 14 মিটার, মানে কত দূরত্বে ছিল আগে। আর এখন যে দূরত্বে আছে সেটাকে আমরা কি বলবো? দেখো সেটা হচ্ছে R2। তাহলে R2 ইকুয়াল টু 1.52 ইন্টু 10⁻, কত? দেখো 10⁻14, কি 14 মিটার। তাহলে এই জায়গা থেকে আমরা কি বসাতে পারবো? দেখো এই জায়গা থেকে আমরা হচ্ছে ভ্যালু বসাতে পারবো না। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত? জি ইকুয়াল টু কত জানো? 6.67 ইন্টু কত? 6.67 ইন্টু 10 ইনভার্স কত? দেখো 11। এটা জানো যে কত? 6 ইন্টু কতটুক? দেখো 6 ইন্টু 10⁻24 পৃথিবীর ভর। আর এর ভর জানো 2 ইন্টু 10⁻, কত? 30। 1/r1 এর ভ্যালু কত? 1.47 ইন্টু 10⁻, কত? দেখো 1.47 ইন্টু 10⁻, কতটুকু? এখানে 10⁻ হচ্ছে 14। তাহলে এখানে কত হবে? দেখো 10⁻14। আর এইটা দেখো যে 1 ভাগ কতটুকু? 1.52 ইন্টু 10⁻, কত? দেখো 10⁻14। তাহলে এই ভ্যালুটা নির্ণয় 1 পয়েন্ট কত? ঠিকঠাক করছো? 10⁻29, ঠিক আছে, তো হইলেই হইল, এই হচ্ছে কথা। আচ্ছা, এখান দেখো তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ তোমাকে যদি বলে কোথাও যে মহাকর্ষ বলের বিরুদ্ধে হচ্ছে কি কৃত কাজ নির্ণয় করো,
তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? ডাব্লিউ ইকুয়াল টু জি m1 m2 ভাগ হচ্ছে কত 1 ভাগ r1 মাইনাস 1 ভাগ r2। ভুল ভাল লিখতেছি প্রথমে। তাহলে এখানে দেখো যে এটা কত হবে জি m1 m2 ইন্টু 1 ভাগ r1 মাইনাস 1 ভাগ কত দেখো 1 ভাগ r2। তাহলে এই সূত্র ইউজ করবা তখন এটা যদি বের করতে বলে কোথাও, তাহলে এই টাইপের অঙ্ক কি পারবা। এরপর দেখো 5 কেজি ভরের একটি বস্তু বাহ্যিক বলের প্রভাবে 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ নিয়ে ঘুরছে। এরকম মনে করো যে একটা হচ্ছে বৃত্তাকার পথ, যেই পথে হচ্ছে ঘুরতেছে কত ত্বরণে, দেখো তো কৌণিক ত্বরণে এই যে বলা আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এটার দিক কোন দিক হবে? এদিক। তাহলে 2 রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড কৌণিক ত্বরণে ঘুরতেছে। তাহলে এটা কিসের মান? আলফা এর মান দেওয়া আছে 2 রেডিয়ান পার হচ্ছে কি দেখো পার সেকেন্ড। এখান দেওয়া আছে বস্তুর ভরটা কত কেজি, দেখো এম এর মান দেওয়া আছে 5 কেজি, এটা বলা আছে। ব্যাসার্ধ কতটুক? আর ইকুয়াল টু 2 মিটার দেওয়া আছে, যে 2 মিটার হচ্ছে কি ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ। এটা একটা বৃত্তাকার পথ যেটার ব্যাসার্ধ কত মিটার, দেখো যে এটার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এখন দেখো যদি বস্তুটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে 5 সেকেন্ড পর বাহ্যিক বলের তাৎক্ষণিক ক্ষমতা হচ্ছে কত? তাহলে কয় সেকেন্ড পর বলছে? 5 সেকেন্ড পর। তো 5 সেকেন্ড পর যে বাহ্যিক বলের আমাদের ক্ষমতা নির্ণয় করতে গেলে আমাদের কি, তাহলে 5 সেকেন্ড পর আমাদের বেগটা প্রয়োজন হবে, তাই না? তো আমাদের যদি বেগ প্রয়োজন হয়, কারণ কি দেখো তো পি ইকুয়াল টু তুমি কত জানো? এফ ভি জানো না এইটা? তাহলে এফ ভি যদি জানো তাহলে 5 সেকেন্ড পর আমাদের বল প্রয়োজন, 5 সেকেন্ড পর হচ্ছে আমাদের বেগ প্রয়োজন, বুঝতে পারছো? 5 সেকেন্ড পর আমাদের হচ্ছে কি বল প্রয়োজন, তারপর 5 সেকেন্ড পর হচ্ছে আমাদের বেগ প্রয়োজন। তাহলে এই 5 সেকেন্ড পর বেগ কিভাবে নির্ণয় করা যায় এটাই হচ্ছে আমাদের দরকার। দেখো তুমি এটা আলফা কৌণিক ত্বরণ জানো, তুমি কি রৈখিক ত্বরণ জানো? তাহলে এ ইকুয়াল টু কত? আলফা আর। তো আলফা ইকুয়াল টু কতটুক দেখো? আলফা ইকুয়াল টু হচ্ছে 2 না, আর আর এর ভ্যালু কত দেখো তো? 2 না। তাহলে এই যে রৈখিক হচ্ছে কতটুক দেখো, যে 4 মিটার পার কত সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে রৈখিক ত্বরণ তুমি পাইলা। এখন রৈখিক ত্বরণ যদি এত হয় তাহলে 4 সেকেন্ড পর এই যে সেকেন্ড পর হচ্ছে বেগটা কত আমাদের, কত সেকেন্ড পর চাইছে এখানে? 5 সেকেন্ড পর। তাহলে 5 সেকেন্ড পর আমাদের বেগটা কত এটা জানা দরকার না? দেখো তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা জানো না? তাহলে আগে কেমন ছিল স্থির অবস্থায়? 5 সেকেন্ড পর কত ত্বরণ হয়েছে? 4। তাহলে ত্বরণ কত দেখো বস্তুটা? ত্বরণ 4। আর সময় কত দেখো? সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 4 5 কত দেখো? 4 5 হচ্ছে 20। তাহলে 20 মিটার পার কত দেখো? মিটার পার হচ্ছে সেকেন্ড। এটা তুমি ভি এর ভ্যালুটা পেয়ে গেলা। এখন দেখো এফ ইকুয়াল টু আমরা কত জানি? এম এ জানি। এম এর ভ্যালু 5, এর ভ্যালু কত দেখো? এর ভ্যালু এখানে হচ্ছে আমরা পাইছি 4। তাহলে 4 5 কত দেখো? 20 মিটার পার সেকেন্ড না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, আমরা জানি পি ইকুয়াল টু কত দেখো? এফ ভি, এটা তো জানি। তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো আমরা জানি পি ইকুয়াল টু কত দেখো? এফ ভি। তো এফ এর ভ্যালুটা কত পাইলাম আমরা? 20। ভি এর ভ্যালুটা কত পাইলাম দেখো? 20। তাহলে এটা কত পেয়ে গেল দেখো? 400 হচ্ছে ওয়াট ক্ষমতা পেয়ে গেল না? ঠিক আছে না? তাহলে 400 ওয়াট হচ্ছে আমরা কি পেয়ে গেলাম দেখো? 400 ওয়াট ক্ষমতা পেয়ে গেলাম। এই টাইপের অঙ্ক দেখে আবার ভয় পাবে না যে এখানে হচ্ছে বৃত্তাকার পথ আছে, এই আছে সেই আছে। তাহলে তুমি আগে কি করবা? যেগুলো বৃত্তাকার আছে ঠিক আছে, আমাদের তো ক্ষমতা আর বৃত্তাকার না। তাহলে ক্ষমতা চাইছে, তাহলে ক্ষমতা নির্ণয়ের তুমি সূত্রগুলো দেখো, এম জি এইচ ভাগ টি। এখান তাহলে কি এগুলা দিয়ে তো হচ্ছে না, তাহলে তোমাকে কি করতে হবে? এখানে যেহেতু ত্বরণ আছে সেহেতু আমাদের কি এই জায়গা থেকে হচ্ছে আলফা দেওয়া আছে, আমরা সেহেতু রৈখিক ত্বরণটা আমাদের দরকার। এফ ইকুয়াল টু বের করতে গেলেও তো আমাদের এম এ দরকার, তো রৈখিক ত্বরণ তো দরকার। তাহলে রৈখিক ত্বরণটা আমরা আগে বের করে দিই। রৈখিক ত্বরণ বের করার পর দেখলাম যে আমাদের আর কি দরকার? পি ইকুয়াল টু এফ ভি। তাহলে আমরা হচ্ছে ভিটা বের করে নিই। এই জায়গা থেকে আমরা কি করলাম দেখো? ভিটা বের করে দিলাম। জাস্ট এটাই আনসার। কি কঠিন নাকি? তাই দেখো 50 কেজি ভর বিশিষ্ট একজন ব্যক্তি 25 কেজি বোঝা মাথায় নিয়ে, ঠিক আছে,
একটা আনত তল বরাবর হচ্ছে উঠছে। এটা মনে করো একটা আনত তল, তাহলে কত কেজি ভরের হচ্ছে একজন ব্যক্তি, দেখো 50 কেজি ভরের হচ্ছে একজন ব্যক্তি। মনে করো এখানে একজন ব্যক্তি আছে যার ভর 50 কেজি, আর যে হচ্ছে কত কেজির বোঝা নিয়ে আছে, দেখো এই যে 25 কেজির বোঝা হচ্ছে সে মাথায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এম ইকুয়াল টু হচ্ছে 50 প্লাস কত 25 ইকুয়াল টু কত, দেখো 75 কেজি। এখন এখানে বলা হচ্ছে মাথায় নিয়ে যাচ্ছে, এই যে এই আনত তল এটা কিন্তু কোণে দেওয়া নাই। এই যে যদি তোমার কোনো জায়গায় এভাবে দেখো 1/10, 1/5, 1/11, 1/12, 1 হচ্ছে 20 এরকম নততল বিশিষ্ট, এটার অর্থ হচ্ছে যে এইটা হচ্ছে সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, মানে 1 কত দেওয়া আছে, 1 হচ্ছে 10 দেওয়া আছে একবারে। বুঝতে পারছো? এটার অর্থই হচ্ছে কি যে 1/10 এটা হচ্ছে কিসের ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে সাইন থিটার, কি সাইন থিটার হচ্ছে ভ্যালু দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে 1/10 এটা। তাহলে এখান দেখো যে আমরা সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, একবারে পেয়ে গেলাম 1 কত, দেখো 1/10। তুমি আবার 1/10 ডিগ্রি ভাইবো না, দিয়ে আবার ভুল করো না, এটা ভাবা যাবে না। একটি নততল বরাবর প্রতি ঘন্টায় 6.4 কিলোমিটার পার আওয়ার, মানে কিলোমিটার বেগে উপরে উঠছে। তাহলে এই যে প্রতি ঘন্টায় কত বেগে উপরে উঠছে, 6.4 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নাও, তাহলে তুমি কত পাবা বলতো? তাহলে এই যে 6 পয়েন্ট হচ্ছে কত আছে, 4 আছে না, এই 6.4কে তুমি হচ্ছে কত দ্বারা ভাগ দিবা, 3.6 দ্বারা ভাগ দিবা না, তাহলে তুমি কি পেয়ে যাবে, একবারে হচ্ছে তুমি মিটার পার সেকেন্ড পেয়ে যাবে না, কিলোমিটার পার আওয়ারকে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কত, এটা কত পাও, 6.4 ভাগ হচ্ছে 3.7, 3.6, 1.78। তাহলে 1.78 মিটার পার সেকেন্ড পেয়ে গেলা, হয়নি? ঠিক আছে না নাকি? তাহলে এখান থেকে দেখো যে আমরা কি বের করব, আমরা হচ্ছে ক্ষমতা বের করব না, বল না যে কতটা ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। পি ইকুয়াল টু তুমি কত জানো, এফ ভি জানো। তাহলে এই যে এফ ভি ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, দেখো তো এখান দেখো যে এই জায়গায় যে সে উঠতেছে, তো বস্তুটা এখানে আছে না, মনে করো যে এম ভরের বস্তু নিয়ে তুমি এদিকে উঠতেছো, তাহলে এই দিক বরাবর যদি উঠো, তাহলে এই যে এইটা যদি তোমার থিটা হয়, তাহলে তুমি কি লিখতে পারবা, দেখো তো এই যে এই অংশটুক কত, এইটুক হচ্ছে এইচ না, তাহলে এইচ কত, সাইন থিটা না। তাহলে এই যে এখান দেখো এম জি কত, দেখো এম জি হচ্ছে সাইন থিটা, এটা বুঝতে পারছো? তাহলে এই যে এই জায়গা থেকে হচ্ছে আমরা কি, এই যে এটা যদি বের করি, তাহলে এফ ইকুয়াল টু কত লিখতে পারবো, এম জি। এখন দেখো তুমি যে এই বরাবর হচ্ছে কতটুক ক্রিয়া করতেছে, এই বরাবর জি সাইন থিটা ক্রিয়া করতেছে না, তাহলে জিটা কি জি নাকি জি সাইন থিটা, এই বরাবর ক্রিয়া করতেছে হচ্ছে জি সাইন থিটা। তাহলে এই যে জি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এম জি সাইন থিটা, মানে জি এর জায়গায় আমরা জি সাইন থিটা বসাতে পারবো। এখান দেখো যে ভি এর ভ্যালুটা কত, ভি এর ভ্যালুটা হচ্ছে ভি। এম এর ভ্যালু কত বলো, ভর কতটুকু, ভর হচ্ছে এখানে 75 কেজি, তাহলে এই যে 75 বসায় দাও। জি এর ভ্যালু কতটুক দেখো 9.8, সাইন থিটার ভ্যালু কত দেখো 1 হচ্ছে 10, আর ভি এর ভ্যালুটা কত বলো, ভি এর ভ্যালুটা এই যে এখানে আমরা পাইছি 1.78। এইটুক হিসেব করলে আমরা এই যে পি তাহলে এত পাইলাম। তাহলে এত কি পেয়ে গেলা, দেখো এত ওয়াট পেয়ে গেলা, এটাই হচ্ছে অ্যান্সার এখানে। দেখো মোটরচালিত একটি বেল্ট 5 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক তলে হচ্ছে আনুভূমিকভাবে হচ্ছে চলছে। এটা একটা বেল্ট, এটা মোটর দ্বারা চালিত, এটা হচ্ছে কি হইতেছে দেখো, এটা চলতেছে কত বেগে চলতেছে, এই বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে চলতেছে। যদি 5 কেজি বালি প্রতি সেকেন্ডে উলম্ব বরাবর ফেলে দেওয়া হয়, এই যে উলম্ব বরাবর বালি ফেলে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে হচ্ছে উলম্ব বরাবর বালি ফেলে দেওয়া হচ্ছে। ওই যে দেখো না যে বিভিন্ন হচ্ছে যন্ত্রে এই যে বেল্ট লাগানো থাকে, এরকম দেখো না,
বিভিন্ন মেশিন টেশিনে দেখো না যে এরকম হচ্ছে বেল্ট লাগানো থাকে, যে এদিকে হচ্ছে একটা মনে করো যে কি ঘূর্ণনের আছে চাকার মতো, এখানে হচ্ছে একটা চাকার মতো, এই দুই জায়গায় হচ্ছে বেল্ট লাগানো থাকে, এই বেল্টটা ঘুরে। তো এখন দেখো যে 5 কেজি বালু হচ্ছে প্রতি সেকেন্ডে পড়তেছে। তাহলে এই যে প্রতি সেকেন্ডে পড়া মানে কি দেখো তো, এই যে এয়ার না, এটা যে ডিএম ভাগ ডিটি না, যে প্রতি সেকেন্ডে বালু পড়তেছে মানে বালু পড়ার হার কত দেখো, ডিএম ভাগ ডিটি ইকুয়াল টু কত, 5 না, এটা বলেই দিছে। তাহলে প্রতি সেকেন্ডে মানে হচ্ছে কত, কেজি পার হচ্ছে কি কেজি পার সেকেন্ড, এটাই তো। তাহলে এটা বলছে। এখন বেল্টের বেগটা কত দেখো তো, বেল্টের বেগটা হচ্ছে ভি, ভি ইকুয়াল টু কতটুকু বলা আছে, ভি ইকুয়াল টু বলা আছে 5 মিটার পার সেকেন্ড। এখন এই জায়গা থেকে তাহলে তুমি এফটা বের করতে পারবা না, দেখো তো এফ ইকুয়াল টু তুমি কতটুকু লিখতে পারবা দেখো, ভি ইন্টু ডিএম ভাগ ডিটি, এটা লেখা যায়, নিউটনীয় বলবিদ্যায় দেখাইছিলাম। তাহলে ভি এর মান কত এখানে দেখো 5, আর ডিএম ভাগ ডিটি এর মান কত দেখো 5, তাহলে এটা কত হইল 25 নিউটন। তাহলে বলের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের পাওয়ারের মান দরকার, যে ক্ষমতাটা হচ্ছে কত দেখো তো, যে মোটর অতিক্রান্ত কত ক্ষমতা প্রয়োগ করতে হবে, এত বরাবর হচ্ছে যদি 5 কেজি বালি প্রতি সেকেন্ডে উলম্ব বরাবর ফেলা হয়, তুমি যদি প্রতি সেকেন্ডে উলম্ব বরাবর ফেলে দাও, তাহলে বেলটি আনুভূমিক বরাবর চালনা করার জন্য মোট অতিক্রান্ত কত ক্ষমতা হচ্ছে প্রয়োগ করে। তাহলে কতটুকু ক্ষমতা প্রয়োগ করে এটা আমাদের দরকার। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু আমরা কত জানি বলতো, পি ইকুয়াল টু এফ ভি জানি না আমরা। তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানি, এফ ভি। ভিটা কি এখানে বলো, গড় বেগ। তাহলে এই যে ভি ড্যাশ ইকুয়াল টু কত লেখা যাবে, ভি প্লাস ইউ ভাগ কত দেখো, ভি প্লাস ইউ ভাগ 2 লেখা যাবে। কারণ আগে কেমন অবস্থায় ছিল বেলটা, আগে হচ্ছে স্থির অবস্থায় ছিল, আগে কি অবস্থায় ছিল, আগে হচ্ছে স্থির অবস্থায় হচ্ছে ছিল। তাহলে এই জায়গা থেকে দেখো যে এখানে আমাদের এটা হচ্ছে গড় বেগ মূলত, তো গড় বেগ মানে কি ভি প্লাস ইউ ভাগ 2, তাহলে এখানে এফ ইন্টু হচ্ছে ভি ইউ প্লাস ভি ভাগ হচ্ছে কত লিখতে পারবো, 2 লিখতে পারবো। তাহলে এই জায়গা থেকে পি ইকুয়াল টু কত লেখা যায়, ইউ এর ভ্যালু 0 আর ভি এর ভ্যালু হচ্ছে কত দেখো 5, আর এখানে হচ্ছে 2, আর এই যে দেখো এফ এর ভ্যালুটা কত পাইলাম আমরা একটু আগে, এফ এর ভ্যালুটা হচ্ছে 25 পাইছি। তাহলে এটা হচ্ছে 2.5 ইন্টু কত দেখো 25, তাহলে এটা কত হয় দেখো 25 দুগুণা 50 আর অর্ধেক, তাহলে 62 পয়েন্ট কত 5, তাহলে এত ওয়াট না। এত ওয়াট না। তাহলে এগুলা হচ্ছে সোজা অঙ্ক, কিন্তু আমাদের কি করা লাগবে, এগুলা প্র্যাকটিস করা লাগবে। এই টাইপের অঙ্কগুলো দেখতে সোজা হলো, কাজের সময় আকাম করে বসে থাকবে না, দেখবা এরকমই হয় সাধারণত। আর 10টা পেজ আছে, স্লাইড আছে 10টা। দেখো এখানে কি বলা আছে দেখো, যে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক, পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক, আর পিতার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়ালে তার গতিশক্তি পুত্রের গতিশক্তির সমান হয়। তাহলে উভয়ের বেগ নির্ণয় করো। এখান দেখো পুত্রের ভর বলছে পিতার ভরের অর্ধেক, তাহলে এই জায়গা থেকে আমরা তো জানি না যে পুত্রের ভরটা হচ্ছে কত। তাহলে আমরা এখানে ধরে নিই, যে ধরি পুত্রের ভরটা হচ্ছে কতটুক দেখো m1। বলো তো পিতার ভর তাহলে কত হবে বলো, পিতার ভর m2 ইকুয়াল টু তাহলে কত হবে, m1 ইকুয়াল টু m ধরলাম আমরা, তাহলে m2 ইকুয়াল টু হচ্ছে 2m হবে না, পিতার ভরের অর্ধেক না পুত্রের ভর। এখন কি বলা হচ্ছে দেখো, পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির হচ্ছে অর্ধেক। তাহলে এখান দেখো তো যে পুত্রের গতিশক্তি যদি কে 1 হয়, তাহলে পিতার গতিশক্তি কে 2, তাহলে কারটা অর্ধেক দেখো তো, পিতারটা হচ্ছে কি, পিতারটা হচ্ছে অর্ধেক না। তাহলে এই জায়গায় যদি পিতার সাথে যদি তুমি 2 গুণ দাও তাহলে পুত্রের গতিশক্তি পাবা। তাহলে এই জায়গা থেকে হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু হাফ m2 কত দেখো, m2 হচ্ছে v2 কত স্কোয়ার, এটা লেখা যায়। দেখো হাফ হাফ দুই পাশ থেকে কাটা, এখান থাকে তাহলে কত m1 v1 স্কোয়ার ইকুয়াল টু দেখো এইখানে হচ্ছে কত 2m2 v2 কত স্কোয়ার। দেখো এই জায়গা থেকে আর কি লিখতে পারো তুমি, যে m1 ইকুয়াল টু কত, m1 ইকুয়াল টু হচ্ছে m
v1 স্কোয়ার, m2 ইকুয়াল টু কত 2m, আর v2 কত দেখো স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে mm কাটাকাটি, তাহলে v1 স্কোয়ার ইকুয়াল টু কত হয় 4v2 স্কোয়ার হয় না। এইটাকে তুমি হচ্ছে 1 নম্বর দাও। এবার কি বলছে দেখো, এবার বলা হচ্ছে তোমাকে যে পিতার বেগটা যদি তুমি 1 মিটার পার সেকেন্ড বাড়াই দাও তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার এর গতি শক্তিটা সমান হয়ে যাবে। তাহলে এই যে v2 ড্যাশ, তাহলে v2 ড্যাশ ইকুয়াল টু কত হবে বলো, আগে ছিল v2, এটা তুমি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বাড়াই দিলা, তাহলে এত মিটার পার সেকেন্ড হইল না, বলো এত মিটার পার সেকেন্ড হইল না। তাহলে এখন তুমি দেখো যে পিতা আর পুত্রের গতিশক্তি হচ্ছে এবার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে ই কে 1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে আমরা কত লিখতে পারবো, ই কে 2 ড্যাশ লিখতে পারবো। তাহলে ই কে 1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2 v2 কত দেখো v2 ড্যাশ স্কোয়ার। তাহলে এখান থাকলো হাফ কত m1 v1 স্কোয়ার ইকুয়াল টু কত দেখো হাফ m2 v2 এর ভ্যালু কত দেখো v2 ড্যাশের ভ্যালু, v2 ড্যাশের ভ্যালু v2 প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে দেখো যে m1 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা m, v1 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো, v1 এর ভ্যালু তুমি হচ্ছে v1 এ রাখো, হাফ হাফ কাটা গেছে। m2 এর ভ্যালু কত দেখো তো, m2 এর ভ্যালু 2m না, এই যে 2m দাও, তাহলে v1 v2 প্লাস হচ্ছে 1 এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে mm যদি কাটো তাহলে এখানে কি হবে, v1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 2 ইন্টু কত v2 প্লাস হচ্ছে 1 কত স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা পরের লাইনে বলো, পরের লাইনে দেখো যে v1 ইকুয়াল টু আমরা এই যে এই জায়গায় একটা জিনিস পাইছিলাম যে v1 ইকুয়াল টু v1 স্কোয়ার ইকুয়াল টু কত 4v2 স্কোয়ার। তাহলে আমরা কি এটা বসাতে পারবো না v1 স্কোয়ারের জায়গায়, তাহলে v1 স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারবো 4v2 স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবা দেখো তো 2 ইন্টু v2 স্কোয়ার প্লাস হচ্ছে কত 2v2 ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে কত দেখো 1 স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ইউজ করলাম। তাহলে এখান থেকে 4v2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2v2 স্কোয়ার প্লাস হচ্ছে কত দেখো 4v2 প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে 2। তাহলে 4v2 স্কোয়ার থেকে 2v2 স্কোয়ার যদি বাদ দিই তাহলে 2v2 স্কোয়ার, আর এখানে কত থাকে দেখো যে 4v2 প্লাস হচ্ছে কতটুকু প্লাস হচ্ছে 2 থাকে। তো এই জায়গা থেকে যদি আমরা কমন নিই দেখো যে 2v2 স্কোয়ার মাইনাস হচ্ছে 4 কত দেখো v2, হ্যাঁ 2 দিয়ে তো কেটে দেওয়া যায়, তাই তো 2 দিয়ে কেটে দিলেই তো এটা সহজ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি কেটে দিই আমরা তাহলে এখানে কত থাকবে বলো, 2 দিয়ে কেটে দিলে এটা হচ্ছে কত v2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 2v2 প্লাস হচ্ছে কত 1, এটা হয়। তাহলে এখানে তুমি v2 এর ভ্যালুটা ক্যালকুলেটরের সাহায্যে তুমি নির্ণয় করে নেবে কোন সমীকরণ থেকে, v2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2v2 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে কত দেখো মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা যদি বের করো এখান থেকে তাহলে v2 এর ভ্যালুটা কত পাবো 1 প্লাস মাইনাস হচ্ছে কত √2, তাহলে এত মিটার পার সেকেন্ড পেয়ে গেলা। দেখো √2 বড় না, তাহলে অতএব হচ্ছে v2 নট ইকুয়াল টু কত 1 মাইনাস হচ্ছে √2, বেগ কি ঋণাত্মক হতে পারবে না। তাহলে অতএব v2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা 1 প্লাস হচ্ছে কত দেখো √2। তাহলে 1 প্লাস √2 সমান কত হয়, এই ভ্যালুটা বের করো, 1 প্লাস √2 সমান হচ্ছে কতটুকু হয়, 2.41 কত দেখো 414 মিটার পার সেকেন্ড। এটা তুমি হ্যাঁ কোনটা বসাবা এখানে, হুম 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 এখানে হ্যাঁ হবে, প্রবলেম নাই, এগুলা লাইন স্কিপ করতে পারবে, এগুলা বোঝার জন্য আমি কি পুরোটাই লিখি আর কি, লাইন স্কিপ করে করতে পারবা ওভাবে।
তাহলে এখান থেকে দেখো যে এই জায়গায় আমরা এটা পাইলাম, এটা হচ্ছে ভি টু এর ভ্যালু পাইলাম। তো 1 নম্বর হতে আমরা কি লিখতে পারবো দেখো তো, 1 নম্বর হতে এই যে ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত ছিল, 4 ভি টু স্কোয়ার ছিল না। তাহলে এই জায়গা থেকে ভি ওয়ান ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 2 ভি টু লিখতে পারবো। তাহলে 2 ইন্টু ভি টু এর ভ্যালুটা কত দেখো, 2.41 কত 4। তাহলে এটাকে কেমন লেখা যায়, 4.828 মিটার পার সেকেন্ড লেখা যায় না? তাহলে এটা হচ্ছে কার বেগ, এটা পেয়ে গেলে হচ্ছে ব্যক্তির বেগ, আর এটা হচ্ছে কার বেগ, পিতার বেগ। এটা পুত্রের বেগ আর এটা পিতার বেগ। তাহলে দেখো যে পিতা আর পুত্রের বেগ হচ্ছে কত, উভয়ের বেগটা নির্ণয় করতে বলছিল, আমরা হচ্ছে কি বেগটা নির্ণয় করে নিলাম। হয়েছে, বোঝা গেল? এ বুঝলা, এ অঙ্ক বুঝলা? এটা ভয় পাওয়ার কিছু না, এটা বড় কিন্তু কি বলে সহজ। তুমি দেখো যে কনসেপ্টগুলা প্রশ্ন পড়াই হচ্ছে তুমি ধরতে পারবা এটার। দেখো এখানে হুম হুম মোটামুটি ঠিক লাইনে যদি থাকতে পারো তাহলে শেষে গিয়ে মিলে যাবে। যেভাবেই করো, বেশ কয়েকভাবে করা যাবে এটা, তুমি হচ্ছে কি যেভাবেই করবা মিলে যাবে। এখানে দেখো 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের একটি পিতলের নিরেট বল, এই যে 60 মিটার উঁচু, তাহলে এই যে এই জায়গা থেকে দেখো এইটা হচ্ছে কত, 7 মিটার। এই জায়গা থেকে একটা হচ্ছে নিরেট হচ্ছে বল, এই যে এটা একটা বল নিরেট, বুঝতে পারছো? এটা কিসের বল, পিতলের বল। 2 কেজি ভর, যেটার ভর হচ্ছে কত কেজি, যেটার ভর হচ্ছে 2 কেজি। একটি নদী তলে গড়তে গড়তে মাটিতে এসে পড়ে। এই যে এইটাতে হচ্ছে সে গড়তে গড়তে, এই যে এভাবে গড়তে 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 এসে কি করলো, এভাবে হচ্ছে মাটিতে এসে হচ্ছে সে পড়লো। বোঝা গেছে? ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটি ভর কেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি হচ্ছে নির্ণয় করো। মানে হচ্ছে তোমাকে গতিশক্তি নির্ণয় করতে বলছে, হ্যাঁ ওই টাইপেরই। না তো শক্তির কথা আছে না, মানে শক্তির অঙ্ক সাধারণত, এই জন্য এখান তো যে তোমাকে হচ্ছে ভর কেন্দ্রের গতিশক্তি আর হচ্ছে কৌণিক গতিশক্তি নির্ণয় করতে বলছে। তার মানে কি বলতো, তোমাকে হচ্ছে এর গতিশক্তি নির্ণয় করতে বলছে, মানে রৈখিক গতিশক্তি, আর হচ্ছে এর কৌণিক গতিশক্তি হচ্ছে নির্ণয় করতে বলছে। দেখো তো এই জায়গায় যখন ছিল বস্তুটা, তখন তার যেটা বিভব শক্তি ভূমিতে যখন আসবে সেটা গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে না পুরোটাই? বলো, এই গতিশক্তিটাই তখন, সরি এই বিভব শক্তিটাই তখন এই গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে না? বুঝতে পারছো কি কথাটা? তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় যে প্রথমে গতিশক্তি কত, সরি ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত, তাহলে এই বিভব শক্তিটাই সেটা না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো ভূমি স্পর্শ করার মুহূর্তে, তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি, এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি, এই যে এই গতিশক্তিটাই হচ্ছে তোমার এই বিভব শক্তিটা না? তাহলে এই জায়গা থেকে লেখা যাবে এম জি কত দেখো, এইচ, এম এর ভর কতটুকা 2, জি এর ভ্যালু 9.8, আর এইচ এর ভ্যালু হচ্ছে কত মিটার দেখো 7 মিটার। তাহলে এটুক যদি হিসেব করো কত পেয়ে যাও দেখো, কত পাইলা এটা? একশো 40, তাহলে 100 কত দেখো 37 হচ্ছে 2। তাহলে 137 হচ্ছে 2 জুল পেয়ে গেলাম আমরা ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি। এটা একটা বের করতে বলছে, দেখো যে ভর কেন্দ্রের গতিশক্তি কত ভূমি যখন স্পর্শ করবে, আর হচ্ছে কৌণিক গতিশক্তি হচ্ছে কত। এখন বলতো কৌণিক গতিশক্তি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলো, কৌণিক গতিশক্তি, এই যে কৌণিক গতিশক্তির ইকুয়াল টু হচ্ছে কত, হাফ আই ওমেগা স্কোয়ার না? বলো হাফ আই ইকুয়াল টু কত,
এম আর স্কোয়ার না, বলো। কিন্তু এটার ক্ষেত্রে কি এম আর স্কোয়ার? গোলকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে কত জানো বলো? গোলকের ক্ষেত্রে আয়ের ভ্যালু কত? নিরেট গোলকের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 এম আর স্কোয়ার না, বলো। 2/5 এম আর স্কোয়ার, আর এখানে কত আছে? ওমেগা স্কোয়ার আছে। 2 কাটলে এখান থাকবে 1/5 দেখো এম, আর এখান দেখো তো আর স্কোয়ারকে ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার লেখা যায় না? তাহলে এখান দেখো 1/5 এম, দেখো তো ওমেগা আরকে কি লেখা যায়? ভি, তাহলে এটাকে ভি স্কোয়ার লেখা যায়। তাহলে এটা কত? 1/5 কত লেখা যাবে? 1/5 এম ভি স্কোয়ার লেখা যাবে এই জায়গা থেকে, না কি বলো? তাহলে এটা লিখতে পারবা। তাহলে মোট শক্তি ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? কৌণিক গতিশক্তি আর রৈখিক গতিশক্তির যোগফল না মোট শক্তিটা, বলো। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে কৌণিক গতিশক্তি যোগ হচ্ছে কত? যোগ হচ্ছে রৈখিক গতিশক্তি, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে দেখো যে কৌণিক গতিশক্তি যোগ হচ্ছে কতটুক? যোগ হচ্ছে রৈখিক দেখো গতিশক্তি। তাহলে এখানে মোট শক্তিটা কতটুক পাইছো? একটু আগে মোট শক্তি আমরা বের করলাম না, এখানে কত? 137.2। তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো আমরা 137 হচ্ছে কত দেখো 2। এখন এই যে কৌণিক গতিশক্তিটা কত পাইলাম আমরা? 1/5 এম ভি স্কোয়ার পাইলাম, প্লাস রৈখিক গতিশক্তিটা কত? হাফ এম ভি স্কোয়ার না, বলো। তাহলে এখান থেকে আমাদের দরকার কি? আমাদের দরকার কিন্তু হচ্ছে কৌণিক গতিশক্তিটা কত এইটা বের করা, এই যে এইটা বের করা। এখন তোমার কথা এরকম হইতে পারে যে এই কৌণিক গতিশক্তি রেখে রৈখিক গতিশক্তিটা বাম পাশে নিয়ে চলে আসলে তো আমাদের হয়ে যায়, কিন্তু আমরা কি রৈখিক গতিশক্তি জানি? বলো, আমরা তো রৈখিক গতিশক্তি জানি না। তাহলে আমাদের কি করা লাগবে দেখো, এই যে 137.2 ইকুয়াল টু, আমরা যদি এই জায়গা থেকে এই যে 1/5 এম ভি স্কোয়ার কমান নিই, দেখো কতটুক বললাম আমরা? এই যে 1/5 হচ্ছে এম ভি স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে কত থাকবে দেখো তো? এই জায়গায় হচ্ছে 1 থাকে না? তাহলে এই যে এটা যদি 1 থাকে, তাহলে এই জায়গায় আর কত থাকবে দেখো তো? এটা হচ্ছে 5/2 হয়ে যাবে না, বলো। এই জায়গায় তখন এই যে এই 1/5টা এখানে তুমি কি করো? ভাগ দাও, তাহলে এটা কত হয়ে যাবে তখন দেখো? এই জায়গায় তখন হচ্ছে 5 ভাগ কত? 5/2 এম ভি স্কোয়ার। দেখো এই লাইনটা, এবার এই লাইন থেকে এই লাইনে যাও। এবার দেখো এই যে 1/5 এম ভি স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে 1/5 এম ভি স্কোয়ার। 1/5 এম ভি স্কোয়ার ইন্টু হচ্ছে কত দেখো? সরি 5/2 হবে এটা, শুনো এম ভি স্কোয়ার দিছি কেন? তাহলে ইন্টু হচ্ছে 5/2। তাহলে দেখো তো এই জায়গা থেকে যে এখানে 5 কাটা গেলে কত? 1 ভাগ হচ্ছে 2 এম ভি স্কোয়ার থাকে না? তাহলে ঠিকই আছে না আমাদের? তাহলে এই জায়গা থেকে এটা লিখতে পারবো। এখন তুমি দেখো যে 1/5 এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়? এই যে 100 কত দেখো? 137 হচ্ছে কত? 2। আর এই যে 1 প্লাস হচ্ছে 5/2, এই অংশটা এ পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে না? তাহলে ভাগ হলে কত হবে? 1 প্লাস 5 ভাগ কত দেখো? 5 ভাগ হচ্ছে 2। তাহলে এটাকে কেমন লেখা যায় দেখো? 137 হচ্ছে 2, আর এখানে যদি 2 লসাও করো তুমি, তাহলে এটা কত পাবা তুমি? 2 প্লাস হচ্ছে 5 মানে হচ্ছে 7। তাহলে এটা লেখা যায় 137 হচ্ছে 2 ইন্টু 2 ভাগ হচ্ছে কত দেখো? ভাগ হচ্ছে 5 আর 2 কত? 7। তাহলে এটা যদি হিসেব করো কতটুক পাও? তাহলে এখানে দেখো যে 39 পয়েন্ট হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে আমরা 39 পয়েন্ট কি পেয়ে গেলাম? 2 জুল পেয়ে গেলাম। তাহলে এইটুক কি? এইটুক হচ্ছে আমরা কৌণিক গতিশক্তি পেলাম। কমপ্লিট। তাহলে এখান দেখো অঙ্ক সহজ মনে হইতেছে, কিন্তু এই মাছগুলাতেই কি আছে দেখো?
মাঝগুলাতেই কিন্তু হচ্ছে প্যাচ আছে এখানে, বুঝতে পারছো কি? এই মাঝগুলাতে কি আছে, এই মাঝগুলাতেই প্যাচ আছে। দেখো পরের অঙ্কে কি বলা আছে, যে দেখাও যে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটি বস্তুর এনতম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি এত। তাহলে এই যে এনতম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি হচ্ছে কতটুকু, মানে একটা বস্তু মনে করো পড়তেছে, এখন এনতম সেকেন্ডটা কোনটা, এই যে এইটা মনে করো এনতম সেকেন্ড। তাহলে এনতম সেকেন্ডে এই জায়গা থেকে এই জায়গায় যে আসবে, সে এই যে এখানে শক্তি হারাবে না, এই এনতম সেকেন্ডটাই এখানে সে শক্তি হারাবে না। তো এখানে কি শক্তি হারাবে, সে এখানে হচ্ছে বিভব শক্তি হারাবে, তাই না? তাহলে এই জায়গা থেকে বলতে পারবা যে বিভব শক্তি কি করবে, বিভব শক্তি হারাবে। তাহলে বিভব শক্তি হারানো আর গতি শক্তি লাভ করা একই কথা না? তাহলে বিভব শক্তি হারাবে আর গতি শক্তি কি করবে, দেখো গতি শক্তি লাভ করবে। অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটি বস্তু এনতম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি হচ্ছে কত? বলো, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র জানো? বলো। আগে এই বস্তুটা তাহলে আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 0 মিটার পার হচ্ছে সেকেন্ড। তাহলে এখান বলো তো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি জানো? বলো। এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইচ এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু হচ্ছে কত, 2t-1, এটা জানো না? দেখো ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু 0, তাহলে হাফ এখানে কত থাকে, এই জায়গায় হচ্ছে জি থাকে, বোঝা গেছে? তাহলে এই যে হাফ কত, দেখো হাফ হচ্ছে এখানে কত থাকে, জি। এখন দেখো 2 কততম সেকেন্ড, এনতম সেকেন্ড, তাহলে এন এর জায়গায় কত, দেখো টি এর জায়গায় কত, এন, তাহলে n-1। তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম হাফ জি ইন্টু হচ্ছে কতটুক, দেখো 2n মাইনাস কতটুক, 2n মাইনাস হচ্ছে 1। এটাকে আমরা 1 নম্বর দিলাম মনে করো। তাহলে এখান দেখো তো এই যে হারানো যে গতি শক্তি বিভব শক্তিটা আমাদের, এই যে এই হারানো বিভব শক্তি ডেল ই, এটা হচ্ছে কততম সেকেন্ডে, এনতম সেকেন্ডের কথা বলতেছি না, এনতম সেকেন্ডে অতিক্রান্ত পথ কতটুক, এইচ এন না? তাহলে তুমি কি জানো বলো, এম জি এইচ এন, এই যে এটা লিখতে পারবা না তুমি? বোঝা গেল কি কথাটা? এটা যদি মনে করো যে এন হয়, এইচ এন হয়, তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, এম জি থাকলো আমাদের, আর এই যে এখানে কতটুকু পথ অতিক্রম করতেছে, এইচ এন ড্যাশ দাও, এটাকে ড্যাশ দাও। তাহলে এখানে সে অতিক্রম করছে কতটুকু, দেখো হাফ জি ইন্টু হচ্ছে কত, 2n মাইনাস হচ্ছে 1 পথ। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি না, এই তো জি তো থেকে যায়, হাফ তো থেকে যায় সামনে, তাহলে এই লাইনটা কিভাবে লিখতে পারবো আমরা, হাফ আমাদের থাকলো এম, দেখো তো জি জি যদি আমরা গুণ করি তাহলে জি স্কোয়ার হয় না? তাহলে এখানে কত হয়, জি স্কোয়ার ইন্টু হচ্ছে 2n মাইনাস কতটুক, দেখো 2n মাইনাস হচ্ছে 1। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম ডেল ই ইকুয়াল টু কতটুক, ইকুয়াল টু হচ্ছে হাফ এম জি স্কোয়ার ইন্টু 2n মাইনাস কত, দেখো মাইনাস হচ্ছে 1। তাহলে এটা কি পাইলাম আমরা, বলো? এইটাই আমরা পেয়ে গেলাম না? আর এটাই দেখাইতে বল নাই তোমাকে, যে হচ্ছে তুমি দেখাও যে হারানো শক্তিটা হচ্ছে কতটুক, হারানো শক্তিটা হচ্ছে তোমার 0.5 mg স্কোয়ার ইন্টু 2n মাইনাস 1। দেখো আমরা এটা পেয়ে গেছি। এ বুঝতেছো এগুলো অঙ্ক, এগুলো একটু কি অ্যাডভান্স লেভেলের প্রবলেম, ওর জন্য হচ্ছে আমরা কি সব শেষে করাইতেছি। দেখো M1 ও M2 ভরের সংযুক্ত দুটি ব্লককে এফ বলে প্রয়োগ করে উপরে উঠানো হচ্ছে। এই যে এই দুটা বল M1 আর M2, তাহলে এইটা ধরে নিলাম যে আমরা কত, M1, আর এইটাকে ধরে নিলাম আমরা কত, দেখো M2। তুমি এইটাকে উঠাইতেছো কত বল প্রয়োগ করে, দেখো এফ বল প্রয়োগ করে উপরে উঠাইতেছো। দড়ির উপর টান পড়বে না পড়বে না বলো, তুমি যদি উঠাও তাহলে দড়ির উপর কি টি টান এদিকে পড়তেছে, তাহলে এইদিকে হচ্ছে টান কত পড়বে, টি, একই জিনিস। দেখো তো এই যে M1 ভরের জন্য নিচের দিকে ওজন ক্রিয়া করতেছে কতটুকু, M1g। এখান দেখো M2 ভরের জন্য নিচের দিকে ওজন ক্রিয়া করতেছে কতটুকু, দেখো M2g।
এটা তো বুঝতে পারতেছো। বলছে ব্লকগুলো শুরুতে স্থির অবস্থায় থাকলে টি সময় পরে তাদের মধ্যে ক্রিয়াশীল টান বল কত। তো প্রথমে স্থির অবস্থায় যদি থাকে তাহলে এই যে টি সেকেন্ড পর তুমি মনে করো এফ বলে তুলতেছো, তুলতে তুলতে টি সেকেন্ড পর তখন হচ্ছে এই যে এটা টান বলটা কত, এই যে এই টান বলটা তোমাকে কি নির্ণয় করতে বলছে। বুঝতে পারছো কত টান কার্য করে, সরি কত টান কাজ করে, তাহলে এই যে এই টান বল দ্বারা হচ্ছে কতটুকু কাজ হবে এই কাজটা তোমাকে নির্ণয় করতে বলতেছে। বোঝা গেছে? টান বল দ্বারা কতটুকু কাজ হবে এই কাজটা তোমাকে কি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো তো এই যে এম অন বস্তু আছে না আমাদের, এই এম অন বস্তুর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি আগে। এম অন বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, উপর দিকে কোন বল ক্রিয়া করতেছে দেখো তো এফ বল না, আর নিচের দিকে কোন কোন বল ক্রিয়া করতেছে টি একটা, আর আরেকটা হচ্ছে কি বল দেখো, আর একটা হচ্ছে এমজি, সরি এদিক দেখো, ধরো দেখছো দেখো এখানে উপরের দিকে কোন বল ক্রিয়া করতেছে, এই যে এফ বল ক্রিয়া করতেছে এখানে, এই এফ বলটা উপরের দিকে ক্রিয়া করতেছে। তাহলে নিচের দিকে কি কি বল ক্রিয়া করতেছে, এই যে এম অন জি, আর কোন বল ক্রিয়া করতেছে দেখো, আর হচ্ছে টান বল ক্রিয়া করতেছে। তারপরেও বস্তুটা একটা ত্বরণ নিয়ে উপরের দিকে যাইতেছে, সেই ত্বরণটা কত আমরা কি জানি, তাহলে আমরা ধরে নিই যে সেই ত্বরণটা কতটুক দেখো, সেই ত্বরণটা হচ্ছে এ। তাহলে এখানে দেখো যে উপরের দিকে নিট বলটা কতটুক, নিট বলটা হচ্ছে এম অন কত দেখো, এম অন হচ্ছে এটা কি কোনো প্রবলেম আছে এইটুক লিখলে, এটা লেখা যায়। ওই যে টান বলের ম্যাথ করাইছিলাম না আমরা ওই জায়গা থেকে চতুর্থ অধ্যায়ে, দেখো এম টু এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো, এম টু এর ক্ষেত্রে এদিক বরাবর টান বল ক্রিয়া করতেছে দড়ির, নিচের দিক বরাবর হচ্ছে এম টু কি আছে দেখো, এম টু জি আছে। তাহলে এখান থেকে দেখো টান বলটা অবশ্যই এম টু জি এর চাইতে বড়, যার কারণে বস্তুটা এই যে এম টু বস্তুটাও উপরের দিকে হচ্ছে কি এ ত্বরণে উঠতেছে। তাহলে কি লেখা যাবে, এম টু এ লেখা যাবে, এইটুক লেখা যায়। বুঝছো এটুক না বোঝো না? এখন এই জায়গা থেকে মূলত আমরা যদি টান বলটা নির্ণয় করতে পারি, টান বলটা যদি আমরা নির্ণয় করতে পারি কোনোভাবে, তাহলে টান বলটা নির্ণয় করতে পারলে আমরা হচ্ছে টান বল দ্বারা কৃত কাজটা নির্ণয় করতে পারবো না তখন। তাহলে টান বলটা কিভাবে নির্ণয় করব দেখো, যে এই যে এক, এটাকে মনে করো যে 1 নম্বর দিলাম আমরা, এটাকে হচ্ছে কয় নম্বর দিলাম দেখো, এটাকে হচ্ছে 2 নম্বর দিলাম। তো 1 আর যোগ 2 নম্বর যদি যোগ করো, দাঁড়াও 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে এফ মাইনাস হচ্ছে কত থাকে আমাদের দেখো, এম অন কত দেখো জি মাইনাস টি, আর প্লাস হচ্ছে টি মাইনাস হচ্ছে এম টু কত দেখো জি, ইকুয়াল টু কী হয় এম অন এ প্লাস হচ্ছে কত দেখো এম টু এ, এটা লেখা যায়। এখান থেকে কাটাকাটি যায় কি টি আর টি কাটাকাটি যায়, তাহলে এখান থাকে কত এফ, এখান দেখো এম অন জি আর কি আছে এখানে এম টু জি আছে, তাহলে এই যে মাইনাস জি যদি কমন নিই আমরা তাহলে এখানে কত পাবো এম ওয়ান প্লাস হচ্ছে এম টু পাবো। এটা তো সুতার টান, এই যে এখানে যে সুতাটা আছে না, এই সুতাটার টান কোন দিক বরাবর হবে, 2 দিক বরাবরই হবে না। তুমি যদি একটা সুতা মনে করো যে কেন হবে না, টান বল কোন দিকে হয়, এই সুতাটাকে তুমি এদিক ধরে টানতেছো এদিক বরাবর, তাহলে এই সুতার টানটা কি শুধু এই দিক বরাবর পড়বে না এই দিক বরাবর পড়বে, 2 দিক বরাবরই টান বল থাকে না। তো এখানে কি হইতেছে, এখানে 2 দিকেই টান থাকবে না সুতার, এদিকেও টান টান অবস্থায় আছে এদিকটাও টান টান অবস্থায় থাকবে না। তাহলে এখান দেখো এই জায়গা থেকে আমরা যদি এ কমন নিই তাহলে এই জায়গা থেকে কত পাবো দেখো, এম ওয়ান প্লাস হচ্ছে কত পাবো, এম ওয়ান প্লাস হচ্ছে এম টু পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে এফ এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে এই যে এম ওয়ান প্লাস এম টু এই দুটা থেকে কমন পাবো আমরা ওখানে, এম ওয়ান প্লাস এম টু ইন্টু কত থাকবে দেখো এখানে, ইন্টু এই যে জিটা এদিকে গেলে প্লাস, তাহলে এ প্লাস হচ্ছে কত থাকবে, এ প্লাস হচ্ছে জি থাকবে। তাহলে এটাকে হচ্ছে কত নম্বর দাও, 3 নম্বর দাও। তাহলে এই ভ্যালুটা যদি তুমি আবার কোথাও বসাও, এই যে এই 1 নম্বরে বসাই দাও,
তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে টান বলের মানটা নির্ণয় করে নিয়ে আসতে পারবে না। একে যদি আমরা বসাই তাহলে এই যে এফ এর মান 1 বসিয়ে, তো এফ এর মান যদি আমরা 1 বসাই তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, এফ মাইনাস এম ওয়ান জি মাইনাস টি, এফ মাইনাস এম ওয়ান জি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান কত দেখো, এম ওয়ান হচ্ছে এ, এটা ছিল। এখন তুমি দেখো এখান থেকে এই যে এফ এর ভ্যালুটা এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ প্লাস জি, তাহলে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু ইন্টু আমরা কত জানি দেখো, এ প্লাস হচ্ছে জি জানি, ঠিক আছে। আর মাইনাস হচ্ছে এম ওয়ান কত দেখো জি, আর মাইনাস টি ইকুয়াল টু কতটুক এ। তাহলে এই জায়গা থেকে আমরা যদি টিটাকে ও পাশে নিয়ে চলে যাই তাহলে টি ইকুয়াল টু কত লিখতে পারবো, এম ওয়ান প্লাস এম টু ইন্টু কতটুক দেখো এ প্লাস জি। আর এখান দেখো তুমি এই যে এম ওয়ান জি আছে না, এটা এ দিছি কিন্তু এখানে কত এম ওয়ানও আছে না, তাহলে এই যে দেখো মাইনাস হচ্ছে এম ওয়ান জি মাইনাস হচ্ছে কত দেখো এম ওয়ান কতটুক, এম ওয়ান হচ্ছে এ, মাইনাস হবে তাহলে এটা প্লাস তখন করতে পারবো আমরা। তাহলে এই জায়গা থেকে দেখো টি ইকুয়াল টু কত, এম ওয়ান প্লাস এম টু ইন্টু কতটুক লেখা যায় এ প্লাস জি। দেখো মাইনাস এখান থেকে তুমি যদি কি করো এম ওয়ানটা কমন নাও, এই যে এম ওয়ানটা কমন নাও তাহলে এ প্লাস জি এখানেও থাকে না, এটা টি ইকুয়াল টু তুমি পেয়ে গেলা। তাহলে এই জায়গা থেকে কি লেখা যাবে, টি ইকুয়াল টু তুমি দেখো যে এ প্লাস জি দুইটা থেকে কমন যায়, তাহলে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু মাইনাস হচ্ছে কত দেখো এম ওয়ান, আর ইন্টু কত দেখো ইন্টু হচ্ছে এ প্লাস কতটুক এ প্লাস হচ্ছে জি, বা টি ইকুয়াল টু কত দেখো এই যে এম ওয়ান কাটা, তাহলে এম টু ইন্টু কত এ প্লাস জি হয় না। এটা হচ্ছে তুমি কিসের ভ্যালু পেয়ে গেলা দেখো, এটা তুমি হচ্ছে টান বলের হচ্ছে ভ্যালুটা পেয়ে গেলা, এটা হচ্ছে তুমি টি এর ভ্যালুটা পেয়ে গেলা, বোঝা গেছে। এখন টি দ্বারা হচ্ছে কৃত কাজ কতটুকু তোমাকে এবার বের করতে বলছে, কিসের ভ্যালু নির্ণয় করতে বলছে, তোমাকে বলছে যে কৃত কাজ হচ্ছে কতটুকু। তাহলে এই কৃত কাজটা তুমি কিভাবে নির্ণয় করবা, দেখো ডাব্লু ইকুয়াল টু আমরা কি জানি, এই যে দেখো যে টান বল দ্বারা কৃত কাজ যেহেতু বলছে সেহেতু এখানে এফ এর জায়গায় আমাদের কি বসবে, এফ এর জায়গায় আমাদের টান বলটা বসবে। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লু ইকুয়াল টু কত দেখো, ডাব্লু ইকুয়াল টু টি এস লিখতে পারি আমরা। এখন দেখো টি আছে, বস্তুটা আগে হচ্ছে কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, তাহলে এই যে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা, হাফ এ টি স্কোয়ার লিখতে পারবা না, বলো এই জায়গা থেকে তুমি হচ্ছে কত লিখতে পারবা, হাফ কত এ টি স্কোয়ার, কারণ আদি বেগ হচ্ছে কত জিরো। এখন টি এর ভ্যালুটা তুমি পাইলা, টি এর ভ্যালুটা কত পাইলা একটু আগে দেখো, টি এর ভ্যালুটা পাইছো এম টু ইন্টু এ প্লাস জি, তাহলে এই জায়গা থেকে লিখতে পারবা এম টু ইন্টু হচ্ছে এ প্লাস জি। এখান দেখো যে এখানে হচ্ছে হাফ আছে, এর ভ্যালুটা তুমি কত লিখতে পারবা বলতো, এর ভ্যালু আমাদের এখান থেকে বের করতে হবে যে এর ভ্যালুটা হচ্ছে কত, এই সমীকরণগুলো থেকে আমরা হচ্ছে এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা বের করবে। এখন টি এর ভ্যালুটা যদি 2 বসাই তাহলে আমরা এর ভ্যালু পাবো না, তাহলে টি এর মান হচ্ছে কাতি বসিয়ে দেখো 2 এ বসিয়ে দেখো টি এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো, 2 নম্বরে বসাবো। তো টি এর ভ্যালু যদি 2 নম্বরে বসাও তাহলে 2 নম্বর সমীকরণটা তোমার কি ছিল, টি মাইনাস এম টু জি ইকুয়াল টু হচ্ছে এম টু এ, তাহলে টি মাইনাস এম টু জি ইকুয়াল টু কতটুক দেখো ইকুয়াল টু হচ্ছে এম টু এ, তাহলে এ ইকুয়াল টু কত হবে, টি মাইনাস এম টু জি ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে এম টু। বলো টি এর ভ্যালুটা কত, এই যে টি এর ভ্যালুটা হচ্ছে এম টু ইন্টু এ প্লাস জি, তাহলে এম টু এ প্লাস হচ্ছে কত লেখা যায় এম টু জি, আর এখানে কত আছে দেখো এম টু হচ্ছে জি আছে, আর নিচে হচ্ছে কত আছে এম টু আছে, এই কাটাকাটি করলে তো এই থাকে এখানে, দেখো তো এই জায়গা থেকে এই থাকে না, তো এখানে আমরা হচ্ছে এ টি স্কোয়ার, এই যে এই আপাতত থাকে এভাবে দাঁড়াও, এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে এই ভ্যালু না বসায় কি অন্য আর কোথা থেকে এর ভ্যালু নিয়ে আসা যায়, দেখো তো আরও তো নিয়ে আসা যায়, 1 নম্বর থেকে এর ভ্যালু নিয়ে আসা যাবে, তখন তো বসালে কি। আচ্ছা এই যে ত্বরণটা হচ্ছে এই থাকে এখানে, তাহলে এ টি কত দেখো এ টি স্কোয়ার, তাহলে এই জায়গা থেকে থাকলো কত হাফ ইন্টু হচ্ছে এম টু ইন্টু কত দেখো এ প্লাস জি ইন্টু কত এ টি কত স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, তাহলে এই ম্যাথগুলো আমরা কি করব, এই ম্যাথগুলো হচ্ছে এভাবে